আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছি বায়োলজি কলেজ অ্যাডমিশন কোর্সের জন্য চ্যাপ্টার 11 বা জীবের প্রজনন। তোমাদের তো শুধু উদ্ভিদ প্রজনন পার্টটা আছে এই চ্যাপ্টারের, তাই না? তো খুবই ছোট পার্ট। আমরা কি করব, এই পার্টের সবগুলো অংশ আমরা ওভারভিউ করব, তারপর তার থেকে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো দেখব, অ্যান্ড লাস্টলি অনেকগুলো টাইপের প্রবাবল কোয়েশ্চেন সলভ করবো, যাতে তোমাদের এসএসসির জড়তা কাটিয়ে তোমরা নিউ কোয়েশ্চেন প্যাটার্নের সাথে ইউজ টু হতে পারো। তোমরা যেহেতু আগের 4টা ক্লাস যদি করে থাকো কলেজ অ্যাডমিশন কোর্সে, করা উচিত, করেই কিন্তু এটা করতে আসবে, ঠিক আছে? তো তাহলে তোমরা অলরেডি জানো যে তোমাদের কি করতে হবে, অবশ্যই বই নিয়ে বসতে হবে, তাই না? সবাই তাহলে বই নিয়ে চটপট বসে পড়ো, চ্যাপ্টার 11 খুলে। আমরা ফার্স্টে কি করব, ওভারভিউ করব, হ্যাঁ? তারপর হচ্ছে সেটা কমপ্লিট করবে, আমার সাথে সাথে একবার পড়ে রিডিং কমপ্লিট করবে, এন্ড তারপর হচ্ছে কোয়েশ্চেনগুলো অ্যাটেম্প করবে, সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দিই। বায়োলজি চ্যাপ্টার 11। তোমরা যারা আমাকে চেনো না, আমি আতিয়া রহমান তানহা, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ, এইচএসসি 2024। আচ্ছা, তো আগের চ্যাপ্টারগুলোর মতোই এখানেও দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাকে লিখেছি, যেহেতু পার্টটাই ছোট, উদ্ভিদ প্রজনন অংশ। তো উদ্ভিদ প্রজনন অঙ্গ ফুল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আর তারপর হচ্ছে যৌন প্রজননের যে পার্টটা আছে ওইখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু দুই জায়গা থেকে ভালো অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন আসে, সো অবশ্যই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কোনোভাবেই স্কিপ করবে না, ওকে? প্রজনন, প্রজনন কি বলতো? প্রজনন হচ্ছে একটা শারীর তত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে, যেটা ভবিষ্যৎ বংশধরে হচ্ছে রেখে যায়। আচ্ছা, ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে, এবং এই প্রক্রিয়ায় এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি, প্রজনন বলছি, ঠিক আছে? তার মানে ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করার প্রক্রিয়া, শারীরতত্ত্বীয় প্রক্রিয়া, একে বলে প্রজনন। উন্নত উদ্ভিদে এই দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়, তাদেরকে সহবাসী বলে। আচ্ছা, মানে এটা আর কি বোঝাচ্ছে যে জনন কোষ কি দুই প্রকার না, একটা হচ্ছে পুংজনন কোষ, আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। পুংজনন আর স্ত্রী জনন যদি সেম বডিতে উৎপন্ন হয়, সেম বডিতে উৎপন্ন হয়, তখন তাকে কি বলে বলো? সহবাসী উদ্ভিদ বা মোনোসিয়াস উদ্ভিদ। আর যদি আলাদা বডিতে পুং এবং স্ত্রী জনন কোষ উৎপন্ন হয়, পুং এবং স্ত্রী জনন কোষ যদি ভিন্ন বডিতে উৎপন্ন হয়, তখন তাকে ভিন্নবাসী বা ডাইসিয়াস বলে। বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা দুইটা টাইপ দেখলাম, একই বডিতে পুংজনন আর স্ত্রীজনন উৎপন্ন হচ্ছে কিনা তার উপর ভিত্তি করে উদ্ভিদ দুই প্রকার, ভিন্নবাসী আর সহবাসী, ঠিক আছে? ইংলিশ নামটাও দেখে রাখবে, মোনোসিয়াস আর ডাইসিয়াস, ওকে? এবার দেখো, জনন মাতৃকোষকে অবশ্যই কি মিওসিস পদ্ধতিতে বিভাজিত হতে হবে। ফুল হচ্ছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ, তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ। আর দেখো, মিওসিস পদ্ধতিতে কেন হতে হবে বলো? উদ্ভিদ কি ডিপ্লয়েড হয়, তো ডিপ্লয়েড হলে জননকোষ তো অবশ্যই হ্যাপ্লয়েড হতে হবে। হ্যাপ্লয়েড জননকোষ তৈরির জন্য মিওসিস পদ্ধতিতে বিভাজিত হবে, বিভাজিত হয়ে দুইটা হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি করবে, একটা স্ত্রী গ্যামেট আর একটা পুং গ্যামেট মিলিত হবে, মিলিত হয়ে যে জাইগোট তৈরি করবে সেটা হয়ে যাবে আবার ডিপ্লয়েড। এভাবে করে ওই জাইগোটটা বারবার বিভাজিত হয়ে হয়ে আমার সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টি করবে, ঠিক আছে? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলোতে অযৌন জনন ঘটে। তো আমরা যেহেতু উদ্ভিদের জনন নিয়ে কথা বলবো, উদ্ভিদের জনন কি যৌন জনন, সেটা নিয়েই আমাদের কথাবার্তা হবে। তবে এখানে এমসিকিউর জন্য তুমি জেনে রাখতে পারো ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এগুলোতে অযৌন জনন ঘটে। এখন আমরা ফুল নিয়ে কথা বলবো। ফুল হচ্ছে যেহেতু প্রজননের জন্য রূপান্তরিত কি বিশেষ ধরনের বিটপ বা শুট। তো ফুল কাকে বলে, এটা সংজ্ঞা আসলে আমরা কি লিখবো? ফুল হলো প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ বা শুট, ওকে? আদর্শ ফুলের কয়টা স্তবক থাকে বলতো? 5টা স্তবক থাকে।
যে ফুলের 5টা স্তবকই থাকে, তো আদর্শ কি, আমরা যেটাকে স্ট্যান্ডার্ড বা সবচেয়ে ভালো সে সে হিসাবে আমরা বলি আদর্শ। তো এটা তো সবসময় হবে না, অনাদর্শ অনেক ফুল থাকবে না, অবশ্যই থাকবে। যাদের 5টাই থাকবে তারা কি আদর্শ ফুল। আদর্শ ফুলকে সম্পূর্ণ ফুল বলে। উদাহরণ কি, জবা, ধুতুরা। আর যাদের অ্যাটলিস্ট একটা স্তবক কি মিসিং, অ্যাটলিস্ট একটা স্তবক হচ্ছে আমার মিসিং থাকবে, তখন তাকে কি বলবে, অসম্পূর্ণ ফুল বলবে। যেমন লাউ, কুমড়া। ঠিক আছে। বৃন্ত থাকলে, দেখেছো না তোমরা সবাই বৃন্ত চেনো, যারা ফুল দেখেছো সবাই চেনো যে বৃন্তটা। তো সেই বৃন্ত যদি থাকে তাকে বলা হচ্ছে সবৃন্তক ফুল। যেমন জবা, কুমড়া, এরা কোইন্সিডেন্টালি অসম্পূর্ণ ফুলের মধ্যেও আছে, সবৃন্তকের মধ্যেও আছে। আর বৃন্তহীন ফুল হচ্ছে হাতিসুর। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা কতগুলো শ্রেণী বিভাগ পড়লাম উদ্ভিদের। 2টা পড়লাম বেসড অন স্তবকগুলো থাকবে কিনা, সব সম্পূর্ণ আর অসম্পূর্ণ। আর 2টা দেখলাম বৃন্ত থাকবে কিনা, সবৃন্তক এবং অবৃন্তক। ঠিক আছে। পুংস্তবক এবং স্ত্রীস্তবক উভয় যদি থাকে, মানে একই বডিতে যদি পুংস্তবকও থাকে এবং স্ত্রীস্তবকও থাকে একই ফুলের মধ্যে, তখন আমরা তাকে বলবো উভলিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। যেমন হচ্ছে জবা, ধুতুরা। এরা কোনটার মধ্যে ছিল বলতো? এরা সম্পূর্ণ ফুলের মধ্যেও ছিল, তাই না? এখন সম্পূর্ণ ফুল হতে হলে অবশ্যই তাকে কি হতে হবে বলতো? উভলিঙ্গ হতে হবে। কেন? কারণ ওই যে আমরা যে 5টা স্তবক, এখনো তো নামগুলো হচ্ছে দেখিনি, তবে 5টা স্তবকের মধ্যে স্ত্রী স্তবক, পুংস্তবক 2টাই থাকে। তো 2টাই যদি থাকতে হয় তাহলে সে অবশ্যই উভলিঙ্গ হয়ে যাবে, তাই না? তো এই জন্য উভলিঙ্গ যারা সম্পূর্ণ তারা, এই কমন মিলে গেল আর কি। পুংস্তবক বা স্ত্রীস্তবকের যে কোনো একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা এক লিঙ্গ, মানে হয় হচ্ছে ও পুংস্তবক নিয়ে থাকবে অথবা স্ত্রীস্তবক নিয়ে থাকবে, তখন তাকে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বলবে। যেমন লাউ, কুমড়া। তো ওদের মধ্যে আমরা কি দেখেছিলাম? অসম্পূর্ণ ফুল, তার মানে ওদের একটা স্তবক অ্যাটলিস্ট মিসিং থাকবে, সেটা হতে পারে পুংস্তবক অথবা স্ত্রীস্তবক। তখন এরা অসম্পূর্ণ হয়ে যাবে এবং হয়ে যাবে একলিঙ্গ ফুল। বোঝা গেল? পুংস্তবক বা স্ত্রীস্তবক যদি কোনোটাই না থাকে তখন তাদেরকে হচ্ছে বলে ক্লিপ ফুল বা নিউটার ফ্লাওয়ার। আই থিঙ্ক এটার উদাহরণ ছিল কলাবতী। বুঝতে পেরেছ? কোনোটাই থাকে না, এরা অন্য পদ্ধতিতে জনন সম্পন্ন করে। ঠিক আছে। আদর্শ ফুলের 5টা স্তবক তাহলে কি কি একটু দেখি। পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। চিত্রতেও আইডেন্টিফাই করতে পারতে হবে। এই যে বাইরের যে সবুজ অংশটা, যেটার উপর কাইন্ড অফ ফুলটা বসে আছে, সেটা হলো পুষ্পাক্ষ। তারপর এই যে সবুজ এই অংশটা, এই যে এটা, মানে ঠিক মানে বুঝতেই পারছো যে এইটা যদি পুষ্পাক্ষ হয়, তার উপর যে সবুজ যে এই অংশটা আছে, এটাকে বলছে হচ্ছে বৃতি। ওকে, যে বৃতি সবুজ অংশটা। তারপর পাপড়িগুলোই মেনলি দলমণ্ডল। প্রত্যেকটা পাপড়ি হচ্ছে দলমণ্ডলের এক একটা অংশ। ওই পাপড়িগুলোকে বলে দল, আর দলগুলোকে একসাথে করে দলমণ্ডল বলা হয়। এই যে পুংস্তবকের দেখা যাচ্ছে পরাগরেণু, পরাগধানী, পরাগদণ্ড, এগুলো দেখা যাচ্ছে। আর এই পুরোটা হচ্ছে আমার স্ত্রীস্তবক। এখানে আবার কি দেখা যাচ্ছে? ডিম্বাশয়, এই যে ডিম্বাশয়, তারপর হচ্ছে মুন্ড, গর্ভপত্র, এই টাইপের। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্ত্রীস্তবক, এটা পুংস্তবক, এটা দলমণ্ডল, আর বৃতি পুষ্পাক্ষ। বুঝতে পারলাম? তাহলে আইডেন্টিফিকেশনের জন্য যেহেতু ইম্পর্টেন্ট, তো চিত্রটা ভালো করে দেখবে। দেখো, এখন আমরা সবগুলো নিয়ে যদি একটু ব্যাখ্যা করে পড়তে চাই, ওই যে যেটার ওপর কি ফুলটা বসেছিল, তাই না? এটার উপর কাইন্ড অফ ফুলটা হচ্ছে বসেছিল, এটার উপর, তাহলে সেটাকে কি বলবে বলো? পুষ্পাক্ষ। এটার উপরের অংশটা আমরা তো কি থেকে দেখছি বলো? সাইড থেকে দেখছি না? তুমি যদি উপর থেকে দেখো, এরকম টাইপের হবে না বলো? গোল হবে না? মানে এটার উপরেই তো ফুলটা বসে আছে, আমরা সাইড থেকে দেখছি, এই যে এরকম সাইড থেকে দেখছি দেখে আমাদের কেমন লম্বা টাইপের লাগছে। এটা না আসলে যে এখানে এরকম গোল এবং তার উপর ফুলটা বসে আছে, এই জন্য এর আকৃতি কেমন বলো? গোলাকার। এবং বৃন্ত শীর্ষে এর অবস্থান, এই যে বৃন্তটা যে থাকে এখানে,
সেটা ঠিক শীর্ষে অবস্থান করে, এজন্য এটা বললো যে তাহলে ওর অবস্থানটা কিন্তু ইম্পর্টেন্ট। বৃন্ত শীর্ষে এর অবস্থান, বৃন্ত শীর্ষে কি থাকবে? পুষ্পাক্ষ থাকবে। বাকি 4টি স্তবক এর ওপর সাজানো থাকে, এটাও আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। ওকে, তো ও কিন্তু পুষ্পাক্ষ কিন্তু আমরা একটু পর থেকে যখন ভালো করে পড়া ধরবো যে বাইরের স্তবক, মানে পুষ্পাক্ষকে আসলে স্তবক হিসেবে তেমন একটা গণ্য করা হয় না, ঠিক আছে? তবে ওর ওপর অন্য স্তবকগুলো সাজানো থাকে। দেখো এই যে বৃতি থেকে শুরু করলো, বাইরের স্তবককে বৃতি বলে, দেখলে পুষ্পাক্ষকে কাইন্ড অফ বাদ দিয়ে দিল। এই যে এগুলো যে বৃতি, বৃতি পুষ্পাক্ষের ওপর আছে আর কি। তো এরপর থেকে যখন আমরা দেখবো বাইরের দ্বিতীয়, বাইরের তৃতীয়, বুঝতে পারছো? সবচেয়ে বাইরের কিন্তু হওয়া উচিত ছিল পুষ্পাক্ষ, বাট তোমাদের বইয়ের সেন্স অনুযায়ী ওরা কিন্তু 4টির কথাই মেইনলি বলেছে, এবং সেখানে সবচেয়ে বাইরের দিয়েছে কাকে? বৃতিকে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু এমসিকিউতে একটু ঝামেলা হয়ে যায়। ওকে, আচ্ছা দেখো এবার, তো বৃতি আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড সে অনেকগুলো কাজ করে। প্রথম কথা, ও যখন সবুজ থাকে তখন ও খাবার প্রস্তুতের কাজ করে, ঠিক আছে? এবং তাদের প্রধান কাজ কিন্তু ফুলের ভেতরের অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকার আক্রমণ এগুলা থেকে বাঁচায়। তো ও হচ্ছে প্রোটেকশনের কাজও করছে, আবার ছোটবেলায় মানে যখন সবুজ থাকবে তখন খাবার প্রস্তুত করবে। যদি রঙিন হয় তখন সে পশু পাখি, পোকামাকড় এগুলোকে আকর্ষণ করে এবং পরাগায়নে হেল্প করে। যে কোনো কিছু যখন রঙিন হয় তখন সেটা পরাগায়নে হেল্প করে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো দলমণ্ডল আমার বাইরের দিক থেকে দ্বিতীয় স্তর, বললাম না পুষ্পাক্ষকে কাইন্ড অফ বাদই দিয়ে দেয়। সবচেয়ে বাইরের স্তর তাহলে বৃতি যদি এমসিকিউতে আসে, এবং তারপর দ্বিতীয় স্তবককে দলমণ্ডল। প্রধান কাজ কি বলো? পরাগায়নে সাহায্য করা। আমরা এটা এমনিতেও বুঝতে পারি, ফুলের সবচেয়ে রঙিন অংশই কি? ওর পাপড়িগুলো, ওর পাপড়িগুলোই কি খুবই অ্যাট্রাকটিভ হয়, তাই না? তো তখন এটাই পরাগায়নে হেল্প করার জন্য খুব সুন্দর ভাবে, মানে সুন্দর কালারের হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এবার চলো পরের স্তবক নিয়ে কথা বলি। পরের স্তবক হচ্ছে পুংস্তবক। দেখো এটাও কিন্তু ওই যে বাইরের দিক থেকে তৃতীয় স্তবক। হ্যাঁ, তো বাইরের দিক থেকে তৃতীয় স্তবক হচ্ছে পুংস্তবক। প্রত্যেকটি অংশকে পুংকেশর বলে, এবং পুংকেশরের আবার 2টা অংশ আছে। একটাকে বলে মানে একটা অংশ হচ্ছে পুংদণ্ড বা পরাগদণ্ড, এটার ইংলিশ নাম হচ্ছে ফিলামেন্ট, আর আরেকটা হচ্ছে পরাগধানী বা পরাগথলি বা অ্যান্থার, ঠিক আছে? পরাগধানী এবং পুংদণ্ড যে সংযোজনকারী অংশ সেটাকে যোজনী বলে, আর পরাগধানীর মধ্যে পরাগ উৎপন্ন হয়। তাহলে চলো আমরা একটু চিত্র দিয়ে এটা দেখে ফেলি কি বুঝিয়েছে। দেখো এই পুরো একটা অংশ, এটাকে কি বলেছে? পুংকেশর, পুংকেশর। পুংকেশরের মধ্যে কয়টা অংশ বললো? 2টা। একটা হচ্ছে পরাগদণ্ড, পরাগদণ্ড, তাই না? আইডেন্টিফিকেশন আসতে পারে, তো ভালো করে দেখো। আর এটা হচ্ছে পরাগধানী বা পরাগথলি, যেটাই বলো, ঠিক আছে? এবং এর মধ্যে কি উৎপন্ন হয়? এর মধ্যে পরাগ থাকবে, এর মধ্যে পরাগ থাকবে, ঠিক আছে? তাহলে কি ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো ব্যাপারগুলো? আচ্ছা, এবার দেখো পরাগরেণু অঙ্কুরিত হয়ে পরাগনালী বা পোলেন টিউব গঠন করে। তার মানে হচ্ছে যখন আমার এই যে পরাগ গায়ন প্রসেসটা হবে তখন আর কি ও হচ্ছে পোলেন টিউব গঠন করবে। এই পরাগনালিকায় আসলে পুংজনন কোষটা উৎপন্ন হবে, বুঝতে পারলে? তো পরাগদণ্ড যদি একগুচ্ছে থাকে, পরাগ কে একগুচ্ছ থাকবে? দেখো পরাগদণ্ড যদি একগুচ্ছ থাকে তাহলে সেটাকে বলে একগুচ্ছ বা মোনাডেলফাস। তার মানে হচ্ছে আমার দণ্ডগুলো লাইক একসাথে করে যখন থাকে তখন কাইন্ড অফ এমন করে আমি বুঝাতে পারি যে এরা একসাথে আছে, সাথে হচ্ছে ধরো পরাগ ধানীগুলো বুঝাতে পারি, ঠিক আছে? আর যদি 2টা গুচ্ছ থাকে সেটাকে বলে ডাইডেলফাস, ঠিক আছে? এটার উদাহরণ হচ্ছে মটর, আর একগুচ্ছের উদাহরণ ছিল হচ্ছে জবা, একগুচ্ছ জবা, আর দ্বিগুচ্ছ হচ্ছে মটর। বহুগুচ্ছে থাকে এদেরকে বলে হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক, আর পলিডেলফাস ইংলিশ না, এটার উদাহরণ শিমল। আচ্ছা, এটা কিন্তু ভালো করে দেখে রাখো, এটা একগুচ্ছে থাকার বিষয়টা কার? পরাগদণ্ডের কিন্তু, ঠিক আছে? পরাগদণ্ড হচ্ছে একগুচ্ছে। এবার দেখো যখন পরাগধানী
একগুচ্ছে থাকে। তার মানে পরাগধানীও কি একগুচ্ছে থাকতে পারে, তখন তাদেরকে বলে যুক্তধানী বা সিনজেনেসিসাস সিসিয়াস। ঠিক আছে, সিনজেনেসিয়াস বলে তখন তাদেরকে। পরাগধানী একগুচ্ছে, যুক্তধানী বা সিনজেনেসিয়াস। মুক্ত অবস্থায় বা পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তখন তাকে বলে দললগ্ন। তাহলে মুক্ত অবস্থায় থাকবে, পুংকেশর ফুলের যে পাপড়িগুলো তাদের সাথে যুক্ত থাকবে, দলমণ্ডলের সাথে যুক্ত থাকবে, তখন দলের সাথে বা পাপড়ির সাথে যুক্ত আছে, এজন্য তাকে বলে দললগ্ন। ঠিক আছে, পুংস্তবক বা এপিপেটালাস বলে, যেমন হচ্ছে ধুতুরা। তাহলে উদাহরণগুলো চলো আরেকবার ওভারভিউ করি। পরাগদণ্ড একগুচ্ছে মোনাডেলফাস জবা, দুই গুচ্ছে ডায়াডেলফাস মটর, বহুগুচ্ছে পলিডেলফাস শিমুল। পরাগধানী একগুচ্ছে, এটাকে বলে যুক্তধানী বা সিনজেনেসিয়াস, এটার উদাহরণ নেই। মুক্ত অবস্থায় আই থিঙ্ক এটার একটা উদাহরণ এসেছিল কোন একটা কলেজে, দেখবো আমরা। পুংকেশর দলমণ্ডলের সাথে যুক্ত থাকলে তখন তাকে বলে দললগ্ন, এটার উদাহরণ হচ্ছে ধুতুরা। ঠিক আছে, এবার আমরা পরের স্তবকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে স্ত্রী স্তবক। স্ত্রী স্তবকের অবস্থান কি ঠিক কেন্দ্রে, এবং আমরা যদি আগের মতো ভাষা ইউজ করে বলি তাহলে ও বাইরের দিক থেকে চতুর্থ স্তবক, তাই না? হ্যাঁ, এই যে আমার স্ত্রী স্তবক, এর প্রত্যেকটা অংশকে বলে হচ্ছে গর্ভপত্র। সেই গর্ভপত্রের আবার তিনটা অংশ আছে, গর্ভাশয় বা ওভারি, গর্ভদণ্ড বা স্টাইল, এবং গর্ভমুণ্ড বা স্টিগমা। এই যেটা হচ্ছে গর্ভাশয়, গর্ভাশয়, এই যে এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা ঠিক মাথা না, তো এটা হচ্ছে গর্ভমুণ্ড। তোমরা এগুলো জানো, তাও আমি একটু লিখে দেখাচ্ছি কারণ আমরা রিভিউ করছি তো। ঠিক আছে, ওকে। তো গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, গর্ভাশয়, লেখা ক্রমান্বয়ে ছোট হয়েছে, যাই হোক। তো বুঝতে পারছো তোমরা, এগুলোর ইংলিশ নামটাও দেখবে, ওভারি, স্টাইল এবং স্টিগমা। আচ্ছা, উদ্ভিদের প্রজনন অঙ্গের ফুলের বিভিন্ন অংশ। হ্যাঁ, তো এখন এই আমরা তো এখনো স্ত্রীস্তবক নিয়ে পড়ছি। যখন কতগুলো গর্ভপত্র নিয়ে একটা স্ত্রীস্তবক গঠিত হয় এবং এরা সম্পূর্ণরূপে পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে যুক্ত, এবং কারা যুক্ত বলো? গর্ভপত্রগুলো যুক্ত, তখন তাদেরকে বলে যুক্ত গর্ভপত্রী বা সিনকার্পাস। সিনকার্পাস, কার্পেলগুলো একসাথে থাকে, সিনকার্পাস। আর আলাদা যদি থাকে তখন তাকে বলে বিযুক্ত গর্ভপত্রী বা পলিকার্পাস। কার্পেলগুলো অনেকগুলো থাকে, এই জন্য আলাদা আলাদা থাকে, এই জন্য বিযুক্ত গর্ভপত্রী। গর্ভাশয়ের ভেতর এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে। এসব ডিম্বকের মধ্যে স্ত্রী প্রজনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই যে গর্ভাশয়, মানে যেই মেইন যে অংশটা দেখলাম না, যে এখানে এটার মধ্যে কি থাকে বলতো? ডিম্বক থাকে। ডিম্বক বিশেষ নিয়মে আবার সাজানো থাকে। এই ডিম্বকের মধ্যে কি উৎপন্ন হয়? ডিম্বাণু। আর ডিম্বাণু বলো পুংস্তবকের মতো সরাসরি জনন কাজে অংশগ্রহণ করে। তাহলে পুংস্তবকে থেকে আমরা যেরকম লাইক পরাগ পেয়েছিলাম, সেরকম আমরা এখান থেকে পেলাম হচ্ছে ডিম্বাণু। ঠিক আছে, তাহলে ওর কাজ কি? এই যে ডিম্বাণু যে সৃষ্টি করলো, এ আর কি সরাসরি জনন কাজে অংশ নেবে। ওকে, এবার দেখো, এই যে মেইন পাঁচটা স্তবক ছাড়া, মানে এই স্তবকটার এটা কোনো স্তবক হিসেবে আমরা বলতে পারছি না, তবে ফুলের অংশ, বা আমরা বলতে পারি ফুলের এক ধরনের সজ্জা। হ্যাঁ, এটাই পড়বে তোমরা যখন বোটানিতে পড়বে আর কি, ইন্টারে। ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি, ফুলগুলো ডিফারেন্ট একটা সুন্দর ওয়েতে সাজানো থাকে। গাছের ছোট একটি শাখার ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এই শাখাকে বলে হচ্ছে পুষ্পমঞ্জরি। যে শাখায় ফুলগুলো সাজানো থাকে তাকে মঞ্জরি দণ্ড বলে। এখানে চিত্র কি দেয়া আছে? চিত্র দেয়া নেই, তবে তুমি চিন্তা করতে পারো যে এই একটা দণ্ড, এখানে ধরো একটা ফুল, এখানে আরেকটা ফুল, ফুল, আরেকটা ফুল, এভাবে করে যে যাচ্ছে। হ্যাঁ, তো তাহলে এই যে দণ্ডটা, এটাকে আমি বলতে পারবো মঞ্জরি দণ্ড। আর বললো যে এই যে
পুরোটা মিলে যে একটা অর্গানাইজেশন, সেটাকে আমরা বলতে পারবো পুষ্পমঞ্জরি। বিশেষ নিয়মে সুন্দর করে যে সাজানো, বুঝতে পেরেছ? ওকে, এই যে শাখাটা, এই শাখার বৃদ্ধি যদি অসীম হয়, হ্যাঁ অসীম যদি হয়, তখন আমরা তাকে বলবো অনিয়ত বা রেসিমোস পুষ্পমঞ্জরি। আর এই শাখার বৃদ্ধি যদি থেমে যায় পুষ্প উৎপাদনের পরে, তাকে বলে নিয়ত বা সাইমোস পুষ্পমঞ্জরি। আমি অ্যাডভাইস দিব বাংলা ইংলিশ দুইটা নামে মনে রাখার জন্য, ঠিক আছে? তাহলে অনিয়ত বা রেসিমোস আর নিয়ত বা সাইমোস। গুরুত্ব কি? পরাগায়নের জন্য পুষ্পমঞ্জরি ইম্পর্টেন্ট। পরাগায়নে লাইক অ্যাট্রাক্ট করে অনেক ধরনের প্রাণীকে, ঠিক আছে, পরাগায়নের জন্য। পরাগায়নের অপর নাম পরাগায়ন। এখন আমরা পরাগায়নে চলে এসেছি। তো পরাগায়নের অপর নাম হচ্ছে পরাগ সংযোগ। ফুল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত, এটা একটা স্টার দিয়ে রাখো। পরাগায়ন হচ্ছে ফুল এবং বীজ উৎপন্ন হওয়ার পূর্ব শর্ত। কারণ ওকে মানে পরাগায়নই যদি না হয়, মানে ওই লিটারালি ফার্স্ট স্টেপ যদি না হয়, তাহলে অবশ্যই আমাদের ফুল বীজ এগুলো কিছুই উৎপন্ন হবে না। পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। ওই যে আমার উপরের এই অংশটা দেখেছিলাম না, এরকম একটা টাইপের অংশ ছিল, তো সেই অংশটাতে গিয়ে পরাগরেণু পড়ে। তারপর এই পরাগদণ্ড পথে গিয়ে তারপর হচ্ছে তোমার এই গর্ভমুণ্ডে পতিত হয়। তারপর এখানে এই যে ডিম্বাণু আছে, এর সাথে গিয়ে কি করে? জাইগোট তৈরি করে। তারপরই তো হচ্ছে যাবতীয় স্পোরোফাইট, গ্যামেটোফাইট, যেসব আর কি ব্যাপার স্যাপার সেসব আর কি হবে। যাই হোক, জাইগোট উৎপন্ন হবে, নিষেক হবে, মেনলি নিষেক। ওকে, পরাগায়ন দুই প্রকার, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। চিত্রে দেখানো হচ্ছে একই উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন হচ্ছে, দ্যাটস কল্ড স্বপরাগায়ন। আর ভিন্ন উদ্ভিদের মধ্যে যখন পরাগায়ন হচ্ছে, একই প্রজাতির, কিন্তু একই প্রজাতির, এমন তো না যে শাপলা ফুল আর পদ্ম ফুলের মধ্যে ক্রস হবে, সেটা তো না। হয় না এমন বলছি না, বাট এখানে তো আর হবে না। তো সেটা যদি হয় একই প্রজাতির, ধরো এটা একটা জবা গাছ, এটাও আরেকটা জবা গাছ, এদের মধ্যে হচ্ছে পরাগায়ন হয়েছে, তখন সেটাকে পরপরাগায়ন বলছে। ওকে, স্বপরাগায়ন একই উদ্ভিদে হয়, উদাহরণ কি? সরিষা, ধুতুরা। এখন এর কিছু উপকারিতা আছে, কিছু অপকারিতা আছে। উপকারিতাগুলো কি? পরাগরেণু অপচয় কম হয়, একটা ফুল থেকে পাশের আরেকটা ফুলে যাবে, বেশি তো আর পরাগায়নের প্রয়োজনও হচ্ছে না। এটা ধরো একটা মাছি এসেছে বা একটা প্রজাপতি এসেছে ওই ফুলে, তারপর আরেক পাশের ফুলটাতেই গেল, হয়ে গেল। তো ওর তো আর দূর দূরান্ত পাড়ি দিয়ে আরেকটা ফুলে যেতে হচ্ছে না, এজন্য অপচয় কম হবে। পরাগায়নের জন্য বাহকের ওপর নির্ভর করতে হয় না। মানে অনেক সময় দেখা যায় যে পাশের ফুলে যাওয়ার জন্য যে একেবারে তোমার খুব ভালো বাহক বা এই স্পেসিফিক বাহকই লাগবে, এরকম বাধ্যবাধকতা থাকে না। এই জন্য হচ্ছে বাহকের ওপর নির্ভর করতে হয় না বলেছে। আর পরাগায়ন নিশ্চিত হয়, মানে মানে পরাগায়ন হবেই। তুমি চিন্তা করো, একই গাছের মধ্যে দুইটা ফুলের মধ্যে পরাগায়ন হবে, এটা তো অবশ্যই নিশ্চয়তা দিয়ে বলা যায় হবে। বৈশিষ্ট্যের পরিবর্তন হয় না, যে পরাগায়নের ফলে যা পাওয়া যাবে সেটা ঠিক প্রিভিয়াস জেনারেশনের মতোই ওর বৈশিষ্ট্য হবে। প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে। তুমি তো জানো না যে অপর একটা গাছের সাথে গিয়ে যে যখন ও পরাগায়নে মানে ক্রস করছে আর কি, সেটা কেমন হবে সেটা তো আর জানছি না। বাট যদি এরকমই হয় যে একই ফুলের মানে পাশাপাশি দুইটা ফুলে, একই গাছের দুইটা ফুলে হচ্ছে, তখন কিন্তু ওই একেবারে প্রিভিয়াস জেনারেশনের মতোই হবে, ঠিক আছে? অপকারিতা, জিনগত বৈচিত্র্য কম থাকে। এখানে জিনগত বৈচিত্র্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে অভিযোজনের জন্য, নতুন বৈশিষ্ট্যর জন্য, ইত্যাদি ইত্যাদির জন্য। তো সেটা তো আর হচ্ছে না, আছেই তো একটা বৈশিষ্ট্য প্রিভিয়াস থেকে, তাই না? তো এই জন্য জিনগত বৈচিত্র্য কম থাকবে। এই বীজ থেকে জন্ম নেওয়া নতুন গাছের অভিযোজন ক্ষমতা কমে যায়। এইটার কারণই তো এই যে জিনগত বৈচিত্র্য নাই। তো অভিযোজন পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য তো তোমার নিউ কোয়ালিটিস লাগবে, নিউ কোয়ালিটিসই তো নাই। এই জন্য বলেছে যে অভিযোজন ক্ষমতা কমে যাবে, আর অচিরেই কি প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। যদি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় যে তোমার নতুন বৈশিষ্ট্যের প্রয়োজন, বাট সেটা তোমার কাছে নেই, তখন বিলুপ্ত হয়ে যাবে, এজন্য বলেছে। পরপরাগায়ন ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে হবে।
এটা আমরা পরাগ সংযোগ আমরা দেখেছি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে। উদাহরণ হচ্ছে শিমুল, পেঁপে। আর স্বপরাগায়নের উদাহরণ ছিল সরিষা, ধুতুরা। আর শিমুল, পেঁপে হচ্ছে পরপরাগায়ন। ঠিক আছে, আমরা দেখলাম আরেকবার উদাহরণটা। এবার উপকারিতাগুলো দেখো। যেহেতু দুইটা ভিন্ন গাছ, অবশ্যই বৈশিষ্ট্যে পার্থক্য থাকবে। তো এই দুইটা মিলে যেটা তৈরি হবে তার মধ্যে অবশ্যই নতুন চরিত্রর সৃষ্টি হবে। বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়। এই যে নতুন ধরনের বৈশিষ্ট্য আসছে, এই জন্য ওর অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পাচ্ছে। অধিক জীবনী শক্তি সম্পন্ন হয়। এখন সব পজিটিভ ব্যাপারগুলো বলা হচ্ছে। দুইটা ভালো উদ্ভিদের ক্রসে আসলেই ভালো উদ্ভিদের ভালো আউটকাম পাওয়া যাবে, তবে এটা খারাপও হতে পারে। তবে এখানে ভালোগুলোই বলা হচ্ছে যে হ্যাঁ, নতুন দুইটার ক্রস হলো, নতুন বৈশিষ্ট্য হলো, অঙ্কুরোদ্গম বৃদ্ধি পাবে, জীবনী শক্তি বৃদ্ধি পাবে, বুঝতে পারছো? নতুন প্রজাতির সৃষ্টি হবে, বৈশিষ্ট্য পাওয়া যাবে বেশি বেশি। যে বীজ উৎপন্ন হয় তার নতুন গুণ সম্পন্ন হবে। আর নতুন বৈচিত্র্যের, এই যে নতুন চরিত্র, নতুন বৈচিত্র্য, এগুলোর সৃষ্টি, বুঝতেই পারছো একই কথা বারবার। অপকারিতা, বাহক নির্ভর প্রক্রিয়া হওয়ায় পরাগায়নের নিশ্চয়তা থাকে না। মানে এটা তো কোনোভাবেই সম্ভব না যে উদ্ভিদ নিজে নিজে করে ফেলবে, তাই না? একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদে ট্রান্সফার করতে হবে, অবশ্যই বাহকের হেল্প নিতে হবে। তো এক্ষেত্রে বাহক যে গিয়ে ওই উদ্ভিদেই বসবে, ওর যে মাঝখানে অন্য কাজ করতে মন চাইবে না, এগুলোর কোনো নিশ্চয়তা নেই। তো দেখা যাবে যে ফলশ্রুতিতে অনেক পরাগায়ন বা অনেক পরাগরেণু অপচয় হবে। ঠিক আছে, পরাগরেণুর অপচয় হবে। প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। নতুন ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হবে, যেখানে অবশ্যই প্রিভিয়াস ইয়ার থেকে, মানে প্রিভিয়াসের বংশধর নতুন বংশধর প্রিভিয়াস জেনারেশন থেকে ডিফারেন্ট হবে, সেটার কথা বলেছে। তো বিশুদ্ধতা তো অবশ্যই নষ্ট হচ্ছে। এখন পরাগায়নের মাধ্যম, তো পরপরাগায়নের তো অবশ্যই মাধ্যম লাগবে, স্বপরাগায়নেও মাঝে মাঝে মাধ্যম ইউজ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই মাধ্যমগুলো কি কি হতে পারে? পতঙ্গ হতে পারে। হ্যাঁ, এখন পোকামাকড় হওয়ার জন্য উদ্ভিদ নিজেকে সেভাবে সাজায় যাতে ও পতঙ্গকে অ্যাট্রাক্ট করতে পারে। ওর বৈশিষ্ট্যগুলো কি? ফুলগুলো বড় হয়, রঙিন হয়, মধুগ্রন্থিযুক্ত হয়, মধুর লোভে আসবে আর কি। পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো হয়, তার মানে যে পতঙ্গটা আসছে তার সাথে লেগে যাচ্ছে, পরাগরেণুটা লেগে যাচ্ছে, এবং গর্ভমুণ্ডে গিয়ে অপর ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়বে না, সেই গর্ভমুণ্ডটা আঠালো হয়, তখন পরাগরেণুটা ওখানে স্টে করে বা স্থায়ী হয়ে যায়, বুঝতে পারছো? এবং সুগন্ধযুক্ত হয়, এটা অ্যাট্রাক্ট করার জন্য, যেমন হচ্ছে জবা, কুমড়া, সরিষা। ঠিক আছে, তাহলে পতঙ্গ পরাগী এই বৈশিষ্ট্যগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। আসতেই পারে যে পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো লিখো। কি হবে বলো তো? ফুলগুলো বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত হয়, যেমন জবা, কুমড়া, সরিষা। বায়ু পরাগী ফুল, বায়ু দিয়ে যদি তোমার যাতায়াত করতে হয়, অবশ্যই তাকে হালকা হতে হবে, তাই না? তো হালকা হতে হবে, মধুগ্রন্থি বিহীন। তো এখানে যেহেতু তুমি আর কাউকে লোভ দেখিয়ে, মধু খাওয়ার লোভ দেখিয়ে আনছো না, তো মধুগ্রন্থি তো তোমার থাকার কোনো দরকার নেই, সুগন্ধরও কোনো দরকার নেই। ওর জাস্ট হালকা হতে হবে যাতে ও ভেসে ভেসে যেতে পারে। আর গর্ভমুণ্ডটা আঠালো হওয়া প্রয়োজন, কারণ ধরো বাতাসে উড়ে 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 যাচ্ছে, গর্ভমুণ্ডে গিয়ে স্টাক হতে হবে না, ওখানে গিয়ে তো স্টিক করতে হবে। ঠিক আছে, এই জন্য গর্ভমুণ্ড আঠালো হতে হবে। শাখান্বিত, তো এটা না ধান হচ্ছে উৎকৃষ্ট উদাহরণ। এই যে ধান, তো ধান হচ্ছে শাখা অনেক দিকে ছড়িয়ে দেয় আর কি, যাতে গর্ভমুণ্ড যদি এভাবে শাখা এভাবে ছড়িয়ে দেয়, তখন বাতাসে ভেসে ভেসে যখন পরাগরেণুগুলো আসবে তখন ক্যাচ করতে পারবে। এই জন্য হচ্ছে শাখান্বিত করে পালকের মতো হয়ে ছড়িয়ে যায়। ওকে, তারপর দেখো পানি পরাগী ফুল, আকারে ক্ষুদ্র হবে এবং হালকা হবে। ছোট এবং হালকা হওয়ার সুবিধার জন্য ও হচ্ছে পানিতে ভাসতে পারবে, ডুবে যাবে না। ঠিক আছে, সুগন্ধ থাকার কোনো দরকার নেই। স্ত্রী পুষ্পের বৃন্ত লম্বা, কিন্তু পুং পুষ্পের বৃন্ত ছোট, যেমন পাতা শেওলা। কেন? কারণ পরাগরেণুর জন্য, মানে স্ত্রী উদ্ভিদ তো, মানে স্ত্রী বৃন্ত যেটা, ও স্ত্রী পুষ্প তো ওখানেই থেকে যাবে,
পুং পুষ্পের যে অংশটা ওটা কিন্তু হচ্ছে পানিতে ভেসে ভেসে যাবে, তো এই জন্য ওর বৃন্তটা ছোট, ও জাস্ট ভেসে 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 মানে যাচ্ছে, তারপর কোন একটা স্ত্রী পুষ্প পেলে ওটার সাথে স্টাক হয়ে যাচ্ছে, তখন আর কি হয় পরাগায়ন হচ্ছে, ঠিক আছে, এই জন্য এরকম। প্রাণী পরাগী ফুল, এটাও দেখো অনেকটা পতঙ্গ পরাগীর মতো বৈশিষ্ট্য হবে, আকারে বড় হবে, যদি ছোট হয়ও তাহলেও পুষ্পমঞ্জরিতে আমরা দেখেছি না, পুষ্পমঞ্জরিতে ও সুন্দর করে সাজানো থাকবে যাতে দেখলে আকর্ষণীয় লাগে, এছাড়াও রঙও আকর্ষণীয় হবে। এসব ফুলে গন্ধ থাকতেও পারে, নাও থাকতে পারে, যেমন হচ্ছে তোমার কদম, শিমুল, কচু, এগুলো। তো এগুলা ছোট ছোট পতঙ্গ বাদেও মানে প্রাণীদেরকে অ্যাট্রাক্ট করে, তো সেই জন্য এদের বৈশিষ্ট্যগুলো এরকম, কদম, শিমুল, কচু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এমসিকিউ এসেছে এনডিসি 21-এ, ঝটফট দেখো তো অ্যান্সার গুলো কি হবে বলো। যুক্তধানী উদ্ভিদ, অবশ্যই পরাগধানী, ধানী আছে নামে, পরাগধানী যুক্ত থাকে, তো পরাগদণ্ড একগুচ্ছা থাকে, এটা তো আমি না, এটা হবে না। আর দেখো উদাহরণ সূর্যমুখী, এটাই আমি বলছিলাম যে একটা উদাহরণ আছে এমসিকিউতে, আমি দেখেছি। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে উদাহরণ যদি তুমি নাও জানো তাও তুমি বলতে পারবে যে অ্যান্সার 2 আর 3। কেন বলো, পরাগদণ্ড একগুচ্ছে, এটা তো আর এখানে হবেই না, তাই না, সেটা তো একগুচ্ছ বা মোনাডেলফাস যেটা, তো পরাগধানী হবে এবং সূর্যমুখী, তাহলে 2 আর 3 হবে অ্যান্সার, ঠিক আছে। পুষ্পাক্ষের আকৃতি কেমন, আমরা ওই যে দেখিয়েছিলাম না গোল করে, তো পুষ্পাক্ষ হচ্ছে গোলাকার, ঠিক আছে। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য এনডিসি 21, দেখেছো এটাই কিন্তু আসলো, তাহলে পতঙ্গ পরাগী ফুল কি কি হবে বলো, আবার একবার বলো। বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত, যেমন জবা, কুমড়া, সরিষা। উদাহরণ চাইনি, তুমি এক্সট্রা করে দিতে পারো যেহেতু এটা জ্ঞানমূলক টাইপের প্রশ্ন এসেছে। পরাগধানী যদি একগুচ্ছা থাকে তখন তাকে কি কি বলে, পরাগধানী, তার মানে এটা কিন্তু ওই যে যুক্তীয় ধানী ওইটা। সিনজেনেসিয়াস দললগ্ন, দললগ্ন কিন্তু হবে না, কারণ দললগ্ন কি শিখেছিলাম যে দলমণ্ডলের সাথে লেগে থাকে, সেটা তো আর পরাগধানী একগুচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে সিনজেনেসিয়াস এবং সূর্যমুখী এটা হবে কিন্তু, ঠিক আছে, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার, বুঝতে পারছো। ধুতুরার বৈশিষ্ট্য, দেখো তো এগুলো কোনগুলোর মধ্যে ছিল, ধুতুরা সম্পূর্ণ ফুল, দললগ্ন, পুংস্তবক এবং পরপরাগায়ন, এগুলোর মধ্যে কোনটা কোনটা ছিল বলো তো। ক আর খ হবে উত্তর, কারণ পরপরাগায়নে কিন্তু ছিল না, ও কিন্তু স্বপরাগায়নে ছিল, তাই না। ধুতুরা ফুল সম্পূর্ণ এবং ওর দললগ্ন পুংস্তবকও থাকবে, ধুতুরা ফুলে 5টি স্তবক উপস্থিত থাকে, তো এই জন্য ও সম্পূর্ণ। এছাড়া পুংকেশর হচ্ছে দলমণ্ডলের সাথে যুক্ত থাকে, তাই দললগ্নও হবে। এই দুটি বৈশিষ্ট্য ধুতুরা ফুলে থাকবে, পরপরাগায়ন কিন্তু হবে না, ওর স্বপরাগায়ন, ঠিক আছে। গর্ভমুণ্ড আঠালো এবং পালকের ন্যায়, বলতো কার দেখেছিলাম, আমার বায়ু পরাগী ছিল, তাই না, এবং বলেছিলাম যে এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ধান, তাহলে উত্তর কি হবে, ধান। এটা কোথায় এসেছিল বলো তো, এটা এসেছিল, ও এটা দেওয়া হয়নি, কোথায় এসেছিল, তো এনডিসিতেই এসেছিল, এনডিসির মধ্যেই তো আছে, তো এখানেই ছিল। ওকে, কোন উদ্ভিদে ফুলগুলো বড় এবং বায়ুতে ভাসতে পারে না, ফুলগুলো বড় এবং বায়ুতে ভাসতে পারে না, তো এটা হতে পারে দুইটা, মানে প্রাণী পরাগীও হতে পারে, পতঙ্গ পরাগীও হতে পারে, তো এগুলো তো কালেক্টেড কোয়েশ্চেন, আই থিঙ্ক কোয়েশ্চেনে অপশন থাকতে পারে এমসিকিউ টাইপের, বাট এখানে আসেনি, এরকম হতে পারে। তো তার মধ্যে যদি শিমুল অপশনে থাকে এটা হতে পারে, আকারে বড় হবে, বড় হচ্ছে দুইটা, প্রাণী পরাগী এবং পতঙ্গ পরাগী, তো বড় যেহেতু এই জন্য ওরা কি বায়ুতে ভাসতে পারে না, বোঝা গেল। এবং তাদের উদাহরণ প্রাণী হচ্ছে কদম, শিমুল, কচু, আর পতঙ্গ পরাগী হচ্ছে কুমড়া আর সরিষা। কোন ফুলের গর্ভমুণ্ড আঠালো, এটা দুইটার জায়গায় ছিল, একটা হচ্ছে পতঙ্গ পরাগীতে ছিল আর একটা বায়ু পরাগীতে ছিল, তো এই দুইটাই হতে পারে। ওকে, এটা হচ্ছে হলিক্রস 2020। শিমুল ফুলে কি ধরনের পরাগায়ন ঘটে, আমরা না একটু আগেই দেখলাম শিমুলে পরপরাগায়ন ঘটে, ঠিক আছে। পরপরাগায়নে অধিক পরাগরেণু অপচয় কেন হয়, ওই যে দূর দূরান্ত পথ পাড়ি দিতে হয় এই জন্য, তাই না।
একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে বা পরাগ সংযোগ ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে। শিমুলার পেঁপে এর উদাহরণ। পরাগায়ন কার উপর নির্ভর পরপরাগায়ন কার উপর নির্ভর করে? বাহকের উপর নির্ভর করে। তো এই জন্য এর নিশ্চয়তা থাকে না, তাই অনেক বাহককে অনেক পরাগরেণু সাপ্লাই দিতে হয় যাতে কিছু হলেও পরাগায়ন হয়। এই জন্য প্রচুর পরাগরেণুর অপচয় হয়, প্রজাতির বিশুদ্ধতাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বোঝা গেল? এটা সেন্ট জোসেফ 2022-এ এসেছে। তাহলে আমরা কিন্তু অনেক বড় একটা পার্ট শেষ করলাম, অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট শেষ করলাম, ফুলের অংশটা। এবার আমরা কিন্তু পরাগায়নের গ্যামেটোফাইট উৎপন্ন, স্পোরোফাইট উৎপন্ন, নিষেক এগুলোর মধ্যে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা ওই পার্টটা কমপ্লিট করেছো। এখন চলো নেক্সট পার্টে যাই। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কে বলো তো? প্রথম কোষগুলো কিন্তু ইম্পর্টেন্ট। পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ হচ্ছে পরাগ রেণু। মিওসিস বিভাজন ঘটবে অবশ্যই। আমরা দেখেছি যে কোনো জনন কোষ উৎপন্নের সময় মিওসিস ঘটতে হবে, ফলে 4টি হ্যাপ্লয়েড পরাগকোষ উৎপন্ন হবে। 4টি হ্যাপ্লয়েড পরাগকোষ। পরাগথলিতে থাকা অবস্থায় পরাগ রেণুর অঙ্কুরোদ্গম শুরু হয়। পরাগ রেণুর নিউক্লিয়াস বা কেন্দ্রিকায় মাইটোসিস বিভাজন ঘটে, মানে বৃদ্ধি হচ্ছে আর কি, এবং জেনারেটিভ কোষ মাইটোসিস বিভাজনের মাধ্যমে 2টি পুংজনন কোষ উৎপন্ন করে। আচ্ছা দেখো, আমরা এটা একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি দেখার চেষ্টা করি, তো প্রথম কথা এখানে এটা হবে না, একটু দাঁড়াও। এখানকার দেখো, আমাদের ফ্লোচার্টের মধ্যে যদি আমি দেখার চেষ্টা করি, পরাগ রেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এটা দেখেছি। পরাগ মাতৃকোষ, মাতৃকোষ সবসময় কিভাবে থাকে বলো তো? মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড থাকে। এটা মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা অপত্য পরাগ কোষের সৃষ্টি করবে। ঠিক আছে, তার মানে আমার ডিপ্লয়েড মাতৃকোষ, পরাগ মাতৃকোষ থেকে 4টা হ্যাপ্লয়েড পরাগ কোষ সৃষ্টি হলো। পূর্ণতা প্রাপ্তির পরে পরাগরেণুর নিউক্লিয়াস মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হতে থাকবে। তো এখন পূর্ণতা প্রাপ্তি হতে হবে না, মানে ওর তো বৃদ্ধি হতে হবে, সেজন্য ও মাইটোটিক পদ্ধতিতে বিভাজিত হয়। বিভাজনে 2টি কোষ উৎপন্ন হয়। বড়টাকে বলে নালিকা কোষ, আর ছোটটাকে বলে কি? পুংজনন কোষ বা জেনারেটিভ কোষ। তো নালিকা কোষ মানে নাম শুনেই বোঝা যাচ্ছে, নালিকা কোষ কি গঠন করবে? নালিকা গঠন করবে। আর পুংজনন কোষ থেকে আমার পরবর্তীতে গ্যামেট বা গ্যামেটস উৎপন্ন হবে। ঠিক আছে, তো দেখো নালিকা কোষ পরাগ নালী গঠন করে এবং জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে 2টি পুংজনন কোষ বা মেল গ্যামেটস উৎপন্ন করে। দেখো আমরা একটু চিত্রে দেখে নিই। এই যে নিউক্লিয়াস এবং পরাগ রেণুর মধ্যে নিউক্লিয়াসটা আছে। তো পরে আমরা একটা জনন নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, একটা নালিকা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। তো এরা দেখো, এই যে নালিকা নিউক্লিয়াসটা কি করবে? অবশ্যই এই যে নালিকাতে কিন্তু ও অক্ষত অবস্থায় আছে। আর যেটা জনন নিউক্লিয়াস কি করবে বলো তো? 2টা পুংগ্যামেটে বিভক্ত হবে বা 2টা পুংগ্যামেট উৎপন্ন করবে। তাহলে আমার কি হলো বলো তো? একটা পরাগ মাতৃকোষ ছিল ডিপ্লয়েড, সেখান থেকে 4টা অপত্য পরাগ কোষ তৈরি হলো। সেখান থেকে আবার কি তৈরি হলো? জনন নিউক্লিয়াস মানে জেনারেটিভ কোষ এবং নালিকা কোষ। সেই জেনারেটিভ কোষ থেকে 2টা পুংগ্যামেট উৎপন্ন হলো, আর নালিকা কোষ থেকে নালিকা তৈরি হলো, পরাগ নালিকা। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি দেখে ফেললাম। এবার আমরা দেখব স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী রেণু বা মাতৃকোষের প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াস বড় হয়। এটি মিওসিস বিভাজনের মাধ্যমে, আবারও মিওসিস বিভাজনে কি হয় বলো? সবসময় 4টা হ্যাপ্লয়েড কোষ উৎপন্ন হয়। তো হলো 3টা কোষ কি হবে বলো? নষ্ট হয়ে যাবে এবং একটি কোষ ভ্রূণথলিতে পরিণত হবে। ভ্রূণথলিটা তাহলে হ্যাপ্লয়েড হবে অবশ্যই। মিওসিস বিভাজনের মাধ্যমে যা পাওয়া যায় সবে তো হ্যাপ্লয়েডই হবে। ভ্রূণথলির নিউক্লিয়াসে প্রথমে মাইটোসিস এবং পরে মিওসিস বিভাজন ঘটে। ডিম্বক রন্ধ্রের দিকের যে 3টা
কোষ, এদেরকে একসাথে হচ্ছে গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস বলে। গর্ভযন্ত্রের মাঝের কোষটি বড় হয়, একে ডিম্বাণু বলে। বাকি দুইটি কোষ হচ্ছে সহকারী কোষ বা সিনার্জিডস, যেটা ডিম্বাণুকে সাপোর্ট দেয়। আর প্রতিপাদ কোষ, এটা হচ্ছে ঠিক অপর দিকে থাকবে, সেটা হচ্ছে তিনটা। আমরা যদি চিত্র দিয়ে একটু দেখি আগে, তারপরে এই যে এখানে দেখো, এই যে এইদিকে আমার ডিম্বক রন্ধ্রের দিকে এই তিনটা কোষকে একসাথে কি বলে? গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস। তার মধ্যে বড় এবং মাঝের কোষটাকে বলে ডিম্বাণু, পাশের দুইটা কোষ হচ্ছে সহকারী কোষ। এদের ঠিক অপোজিটে, মানে প্রতি সাইডে, মানে অপোজিট সাইডে তিনটা কোষ থাকে, এদেরকে প্রতিপাদ কোষ বলে। চিত্রটা আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা এবার একটু ফ্লো চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি। ভ্রূণপোষক কলা, মানে তোমার বইয়ে যে ভাষায় লেখা আছে, ভ্রূণপোষক কলা বা নিউসেলাস টিস্যু ডিম্বক রন্ধ্রের কাছাকাছি একটি কোষের আকার সমান বড় হয়। এর প্রোটোপ্লাজম ঘন এবং নিউক্লিয়াসটি দেখো তুলনামূলকভাবে বড় হয়। কোষটি কোষ বিভাজন মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড, এখানে হচ্ছে মিওসিস বিভাজন হতে হবে মনে হয়। কোষটি বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে। সবচেয়ে নিচের যে কোষ, ওই যে আমরা দেখলাম না মোট চারটা কোষ উৎপন্ন হয়, তিনটা কোষ মরে যায়, সেটা বলছে। সর্বনিম্ন কোষটি ছাড়া বাকি তিনটি কোষ নষ্ট হয়ে যায়। এই কোষটি হচ্ছে কিসে পরিণত হয় বলতো? ভ্রূণথলিতে পরিণত হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভ্রূণথলিতে পরিণত হয়। এই কোষটিতে নিউক্লিয়াস থাকে হ্যাপ্লয়েড, এবং এটি বিভক্ত হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। ঠিক আছে? তো এরা তো হ্যাপ্লয়েড হবেই বললাম, যেহেতু মিওসিসের মাধ্যমে তৈরি হয়েছে। নিউক্লিয়াস দুটি ভ্রূণথলির যে দুই মেরুতে অবস্থান নেয়। ঠিক আছে? এই নিউক্লিয়াস একটির পর একটি পরপর দুবার বিভাজন হয়ে চারটি নিউক্লিয়াস সৃষ্টি করে। পরবর্তী ধাপে দুই মেরু থেকে কি করে? একটা একটা করে নিউক্লিয়াস আসে এবং কেন্দ্রস্থলে আসে, এসে পরস্পর মিলিত হয় এবং একটা ডিপ্লয়েড কি গৌণ নিউক্লিয়াসের সৃষ্টি হয়। তার মানে বুঝতেই পারছো যে এরকম একটা চিত্র, যেখানে এখানে কি ছিল? ধরো চারটা কোষ ছিল, হ্যাঁ, আর এখানেও কি ছিল? চারটা কোষ ছিল। তো চারটা কোষের মধ্যে দেখো একটা কোষ আর এই একটা কোষ চলে আসলো। তো তাহলে কি এখানে আর এখন চারটা কোষ আছে? না, এখানে এখন হয়ে গেছে তিনটা, এপাশেও হয়ে গেছে তিনটা, এই যে এখানেও তিনটা। তো তাহলে বুঝতে পারছো কেন প্রতিপাদ কোষ তিনটা থাকে, কেন গর্ভযন্ত্রের কোষগুলো তিনটা তিনটা থাকে। বুঝতে পারছো? তাহলে এখানে চলে আসলো দুইটা কোষ, এবং এরা কি ডিপ্লয়েড হয়ে গেছে না? এখন এরা ডিপ্লয়েড অবস্থায় ভ্রূণথলির কেন্দ্রে কি গঠন করে? গৌণ নিউক্লিয়াস তৈরি করে। এদের সাথেই ওই যে আরেকটা মিলে ট্রিপ্লয়েড শস্য তৈরি করবে, তাই না? দুমেরুর নিউক্লিয়াসগুলো সামান্য সাইটোপ্লাজম সহকারে কোষের সৃষ্টি করে। ওই যে প্রতিপাদ কোষ আর গর্ভযন্ত্র, ওগুলো তো আগে জাস্ট নিউক্লিয়াস ছিল, তাই না? তারপর এরা হচ্ছে কোষগুলো সৃষ্টি করছে। ডিম্বক রন্ধ্রের দিকের যে কোষ তিনটা, এদেরকে হচ্ছে গর্ভযন্ত্র বলে। মাঝের কোষটা ডিম্বাণু, পাশের কোষ দুইটাকে সহকারী কোষ বলে। আর গর্ভযন্ত্রের বিপরীত দিকের তিনটি কোষকে প্রতিপাদ কোষ বা অ্যান্টিপোডাল বলে। আমি কিন্তু একই জিনিস কি করলাম? দুই ভাবে দেখালাম। ঠিক আছে? তো একটা যখন আর কি ফ্লো চার্টের মাধ্যমে দেখালাম, তখন একটু ভালো করে বড় করে এক্সপ্লেন করা হলো। আই গেস তোমাদের এখন আর বুঝতে সমস্যা নেই। আর চিত্র তো অলরেডি আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে? তাহলে কেন এখানে দেখো, এই যে এখানে তো মোট চারটা ছিল নিউক্লিয়াস, এখানেও চারটা ছিল। তারা দুইজন এসে মিলে এখানে ডিপ্লয়েড একটা কোষ সৃষ্টি করেছে, গৌণ নিউক্লিয়াস। আর এই জন্যই এই সাইডে সাইডে তিনটা তিনটা করে আছে। বোঝা গেল? এই চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, খুবই হিজিবিজি চিত্র হলেও এসেছে, সো এই জন্য ভালো করে দেখবে। দেখো, এই যে কতবার করে বলছিলাম না যে গর্ভপুণ্ড আঠালো হতে হবে, পরাগরেণু আঠালো হতে হবে। এখন কিন্তু একটু রিলেট করা যাবে। পরাগরেণু, এই যে আঠালো গর্ভমুণ্ড যদি হয়, এখানে এসে আটকে যাবে। এটাই ধরো প্রথম ধাপ, আটকে গেল। এরপর দেখো যে ওরা কি তৈরি করবে বলো? এই ভিতরে যেতে হবে, তো ওদের তো গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ে যেতে হবে।
এই যে গর্ভদণ্ড ক্রস করে, তাহলে ওদের কি করতে হবে বলো, একটা নালী তৈরি করতে হবে। করলো, নালী তৈরি করলো, সবাই আসার চেষ্টা করবে, অনেকগুলো পড়া গেছে, সবাই আসার চেষ্টা করবে। তবে দেখো একজন কিন্তু ফার্স্ট চলে এসেছে, তাহলে ওদের কিন্তু আর আসার দরকারও নেই, কারণ ও কিন্তু অলরেডি চলে এসেছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পুংগ্যামেট, এবং এই যে পুরোটা এটা হচ্ছে ডিম্বক, এবং তার মাঝখানে কি তৈরি হয়েছে, ডিম্বাণু তৈরি হয়েছে। এই ডিম্বাণুর সাথে পুংগ্যামেট এসে কি তৈরি করবে বলতো, তখন এরা নিষেক করবে। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আরো জুম করে দেখায়, তখন এটাকে বলবে ডিম্বক মূল। হ্যাঁ, ওরা এটাকে বলেছে রন্ধ্র, বা এটা কিন্তু উল্টা একটা চিত্র। ঠিক আছে, তো এটাই কিন্তু মূল, আর এইটা কিন্তু হচ্ছে তোমার মাথা বা হেড টাইপের অংশ যেটা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যে এই টিস্যুগুলোই কিন্তু এই যে ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস, যেটার কথা আমরা বলছিলাম। এই পাশের এগুলো হচ্ছে প্রতিপাদ কোষ, আমরা চিনি, এটা হচ্ছে গৌণ নিউক্লিয়াস বা সেকেন্ডারি নিউক্লিয়াস। এই পুরোটাই কিন্তু ভ্রূণথলি। মাঝখানের বড়টা হচ্ছে ডিম্বাণু, দুই পাশের দুইটা হচ্ছে সহকারী কোষ। চিত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্যই কিন্তু আমি ভালো করে ওভারভিউ করছি, যাতে তোমরাও আমার সাথে সাথে নিজের বই থেকে চিত্রটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, ইম্পর্টেন্ট অনেক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিম্বকের এইখানটাতে দুইটা ত্বক আছে, একটা হচ্ছে বহিত্বক আর একটা অন্তত্বক। তো এটা তো বোঝাই গেল, এবং এখানে মাঝখানে যে ফাঁকা অংশটা ডিম্বক রন্ধ্র, এই ডিম্বক রন্ধ্র দিয়েই তো আমার এই পুংগ্যামেটটা প্রবেশ করতে পারছে। আর এখানে আমার ডিম্বক নাভি আছে এবং ডিম্বক নাড়ি আছে, যে এটা হচ্ছে নাভি, এটা হচ্ছে নাড়ি। এই হলো আমাদের পুরো চিত্রটা। ঠিক আছে, আই হোপ তোমরা আমার সাথে একবার রিভিউ করে নিয়েছো। ওকে, আচ্ছা এবার দেখো, এতক্ষণ তো আমরা গ্যামেটোফাইট পড়ছিলাম। তোমরা কি জানো যে গ্যামেটোফাইট মানে আসলে হ্যাপ্লয়েড বোঝায়? গ্যামেটোফাইট আসলে হ্যাপ্লয়েড কোষ। যখন মিওসিস বিভাজনের মাধ্যমে হ্যাপ্লয়েড গ্যামেটগুলো উৎপন্ন হয়, তখনই আমরা তাকে পুংগ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট এসব বলি। হ্যাঁ, এখন আমরা পড়বো হচ্ছে নিষেক। অ্যান্ড নিষেক মানে কি, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট মিলিত হবে, কি উৎপন্ন হবে, জাইগোট। জাইগোট কি ডিপ্লয়েড না? হ্যাঁ, ডিপ্লয়েড জাইগোট যেহেতু উৎপন্ন হবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে স্পোরোফাইট। তাহলে স্পোরোফাইট কি বলতো, স্পোরোফাইট হচ্ছে ডিপ্লয়েড। ওকে, জাইগোট কোষটি স্পোরোফাইটের প্রথম কোষ। তাহলে বলতো জাইগোট হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, পুংগ্যামেটোফাইটের প্রথম কোষ পরাগরেণু ছিল, তাই না? আচ্ছা, এর বিভাজন অনুপ্রস্থে ঘটে। তো এইগুলো হচ্ছে তোমরা এখনো মানে অতটা ভালো করে বোঝো না, অনুপ্রস্থ অনুদৈর্ঘ্য কি। তো জাস্ট মনে রাখো যে এটা এভাবে একটা ও সাইডে আর কি বৃদ্ধি পায়, এরকম টাইপের মনে রাখতে পারো। ঠিক আছে, অনুপ্রস্থে ঘটে। ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে ভিত্তিকোষ বলে, ডিম্বকরন্ধ্রের দিকের কোষ ভিত্তিকোষ, আর ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটিকে এপিক্যাল কোষ বলে। তাহলে এটা আমরা মনে রাখবো এমসিকিউ হিসেবে, যে এটা কিন্তু অলরেডি জাইগোট সৃষ্টি হয়ে গেছে। তারপর ডিম্বকরন্ধ্রের দিকের কোষকে বলে হচ্ছে ভিত্তিকোষ, আর কেন্দ্রের দিকের কোষ এটাকে বলে এপিক্যাল কোষ। এপিক্যাল মানে শীর্ষ, আর বেসাল মানে হচ্ছে বেস। ঠিক আছে, ভিত্তি। একই সাথে এগুলোর বিভাজন চলতে থাকে। ভিত্তিকোষ থেকে ভ্রূণধারক তৈরি হয়। তো ভ্রূণ যখন সৃষ্টি হবে তখন তাকে ধারণ করতে হবে, তো ভিত্তিকোষ তৈরি করে ভ্রূণধারক, আর এপিক্যাল কোষ ভ্রূণে পরিণত হয়। তো মনে রাখবে পরিণতিগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ভিত্তিকোষ পরিণত হচ্ছে ভ্রূণধারকে, আর এপিক্যাল কোষ পরিণত হচ্ছে ভ্রূণে। ঠিক আছে, ক্রমশ বীজপত্র, ভ্রূণমূল এবং ভ্রূণকাণ্ডের সৃষ্টি হয়। তাহলে এই যে একসাথে করে এগুলো সব সৃষ্টি হচ্ছে, বীজপত্র, ভ্রূণমূল, ভ্রূণকাণ্ড। দেখতে পাচ্ছ, এই যে বীজত্বক, এটা হচ্ছে আমার ডিম্বক রন্ধ্র ছিল, এখান থেকে কিন্তু এই যে ভ্রূণমূল বের হবে, আর দুই পাশে দেখো ওকে প্রোটেক্ট করে রাখছে হচ্ছে বীজপত্র। আর এটাই হচ্ছে যে ভ্রূণমূলকে যদি আমি ভাঁজ করি, যখন আরো বড় হয়ে সরে গিয়েছে তখন দেখা যাচ্ছে ভ্রূণমুকুল। বুঝতে পারছো? তাহলে আবারও দেখো, ভিত্তিকোষ ভ্রূণধারক তৈরি করে, এপিক্যাল কোষ ভ্রূণে পরিণত হয়। অপরদিকে ক্রমান্বয়ে এই যে গৌণ নিউক্লিয়াসটি শস্য উৎপন্ন করে। আচ্ছা, এই শস্য কোষগুলো ট্রিপ্লয়েড হয় কেন? দেখো, আগেই গৌণ নিউক্লিয়াসে কি ছিল বলো, ডিপ্লয়েড ছিল। গৌণ নিউক্লিয়াসের সাথে যখন আবার একটা পুংগ্যামেট হচ্ছে যুক্ত হচ্ছে, তখন কি 2n আর আরেকটা n মিলে 3n হবে, এজন্য সেটা হয়ে যাবে ট্রিপ্লয়েড। তার মানে এখানে নিউক্লিয়াসে 3n বা 3 সেট ক্রোমোসোম থাকে।
3 sets of chromosome। ঠিক আছে, পরিণত অবস্থায় ডিম্বকটি শস্য আর ভ্রূণ সহ বীজে পরিণত হয়। এই বীজ অঙ্কুরিত হয়ে একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করে। তাহলে ডিম্বক পরিণত হয়েছে শস্য এবং ভ্রূণ সহ বীজে। ঠিক আছে, ডিম্বকটা মানে এই যে পুরো ডিম্ব, আমাদের কিন্তু ডিম্বাণুর কথা বলছি না, কিন্তু এই যে পুরো ডিম্বকটা এখানে ছিল কিন্তু জাস্ট ডিম্বাণু। এই পুরো ডিম্বকটা মাঝখানে শস্য ছিল এবং এই যে ডিম্বাণুর মধ্যে ভ্রূণ সৃষ্টি হয়েছে, সবকিছু মিলে পরিণত হয়েছে বীজে। বুঝতে পারছো? এটা কিন্তু একা না, ডিম্বক, শস্য, ভ্রূণ সবকিছু মিলে বীজে পরিণত হয়েছে। এই বীজটা অঙ্কুরিত হয়ে পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি হয়। তো পূর্ণাঙ্গ স্পোরোফাইট কারা জানো? একটা উদ্ভিদ, একটা পূর্ণাঙ্গ উদ্ভিদই হচ্ছে একটা পূর্ণাঙ্গ স্পোরোফাইট বা 2n দশা। ঠিক আছে, তো সেখানে একটা বীজ, তোমরা তো এটা জানোই, একটা বীজ অঙ্কুরিত হয়ে একটা ফুল উদ্ভিদের সৃষ্টি হয়। ঠিক আছে, তো সেটাই বললো যে বীজ অঙ্কুরিত হয়ে একটা পূর্ণাঙ্গ স্পোরোফাইটের সৃষ্টি করবে। তবে একটা সপুষ্পক উদ্ভিদের জীবন চক্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট নামের দুটি পর্যায় থাকে। আমরা দেখতেই পেলাম যে স্পোরোফাইট 2n এবং গ্যামেটোফাইট n, দুইটা পর্যায় থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা দেখো, একটি পুংজনন কোষ একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করে? জাইগোট উৎপন্ন করে। এটা তো আমরা দেখলামই। অপর পুংজনন কোষ মানে এই যে আমাদের যে ডিম্বাণু যেটা ছিল, নিচের দিক থেকে আমরা চলো চিত্রটা আরেকবার দেখি। এই যে ডিম্বাণু যেটা ছিল তার সাথে আমার পুংগ্যামেট এসেছিল, এখানেই কিন্তু জাইগোট উৎপন্ন হয়ে গিয়েছে। ঠিক আছে, যখন এরা মিলিত হয়েছে, একটি পুংজনন কোষ একটি ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে। অপর পুংজনন কোষটা, দুইটা পুংজনন কোষ ছিল না, এই যে জেনারেটিভ কোষ দুইটা পুংগ্যামেট তৈরি করেছিল, তো একটা পুংজনন কোষ তো জাইগোটে গেল, আরেকটা কি করবে? গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে শস্য কোষ বা এন্ডোস্পার্ম সৃষ্টি করবে। শস্য কোষের ইংলিশে হচ্ছে এন্ডোস্পার্ম সেল। যেহেতু গৌণ নিউক্লিয়াস ডিপ্লয়েড এবং পুংজনন কোষ হ্যাপ্লয়েড, সুতরাং শস্য কোষ কি হবে? ট্রিপ্লয়েড। ওই যে একটু আগে দেখলাম 2n আর n মিলে 3n তৈরি হয়েছে। বুঝতে পেরেছ? এই প্রক্রিয়াকে বলা হয় দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। গর্ভাশয় ফলে পরিণত হয়, ডিম্বক বীজে পরিণত হয়। আমরা একটা চার্জ রেখেছি এইটার লাস্টে যে কে কিসে পরিণত হয়। তো দেখো, গর্ভাশয়ে পরিণত হয়েছে ফলে, আর ডিম্বক বীজে পরিণত হয়েছে। ডিম্বক যে বীজে পরিণত হয় এটা আগের পেজেও দেখে আসলাম। ডিম্বক, ওর মাঝখানে থাকা শস্য, ভ্রূণ, এগুলো সব মিলে বীজে পরিণত হয়। সেই বীজটাই অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইটের জন্ম দেয়। বুঝতে পেরেছ? ওকে, দেখো এটা তোমাদের একটু তোমরা পারলে নোট করে সাইডে, বইয়ের সাইডে একটু টুকে রাখো। তো দেখো এখানে নিষেকের আগে এবং নিষেকের পরে কার কি অবস্থা, এটাতে প্রশ্ন আসে। তো তুমি এটা একটু ভালো করে মাথায় রাখলে ভালো। গর্ভাশয় পরিণত হয় ফলে, দেখো গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয়ের যে প্রাচীর, তাহলে গর্ভাশয়ের প্রাচীর কি ফলকে আবৃত করে রাখবে, এজন্য ও ফল ত্বকে পরিণত হয়। ডিম্বক পরিণত হয় বীজে, দেখেছি ডিম্বক সবকিছু নিয়ে বীজে পরিণত হয়। ডিম্বকের বাইরের যে ত্বক, তাহলে সেটা হবে কি? বীজের বহিত্বক। এখানে বহিস্তক লেখা, তোমরা বুঝতে পারছো এটা বহিত্বক হবে। ঠিক আছে, এটা অন্তত্বক হবে। ওকে, ডিম্বকের যে অন্তত্বক, তাহলে সেটা সে বীজের অন্তত্বক হবে। ভ্রূণপোষক টিস্যু, যেটা কি ওর পোষক টিস্যু, মানে বোঝাই যাচ্ছে ভ্রূণকে ও পালন করেছে বা পোষণ করেছে। যখন ভ্রূণ আর নেই, সবকিছু মিলে বীজে পরিণত হয়ে গেল, তখন ভ্রূণপোষক টিস্যু অধিকাংশই কি নিঃশেষ হয়ে যাবে। ডিম্বাণু দেখো ভ্রূণে পরিণত হয়, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। ঠিক আছে, আর ওই যে শস্য, ওইটা কি এন্ডোস্পার্ম, যেটা শস্য, ভ্রূণ সবকিছু মিলে ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, ডিম্বকে সবকিছু মিলে বীজে পরিণত হয়। কনফিউশন ক্লিয়ার হয়েছে তো? আবার বলছি, ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়।
তবে ডিম্বকের মধ্যে ভ্রূণসহ শস্য বা আরো যা যা আছে সবকিছু মিলে ও বীজে পরিণত হয়। ডান? ওকে। সেকেন্ডারি নিউক্লিয়াস শস্যে পরিণত হয়, সহকারী কোষ নষ্ট হয়ে যায়, প্রতিপাদ কোষ নষ্ট হয়ে যায়। ডিম্বক রন্ধ্র আসলে বীজের রন্ধ্র হিসেবে কাজ করে, যেহেতু ডিম্বকই বীজ যে পরিণত হয়, তাহলে ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্র হয়ে যাবে, ডিম্বক নাভি হয়ে যাবে বীজ নাভি, ডিম্বক নাড়ি হবে বীজের যে বৃন্তটা, ঠিক আছে, বোটাটা, ডিম্বক মূল এটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক মানে তোমরা লাগলে স্ক্রিনশট দিয়ে রাখো, একটু টুকে রাখিও। হ্যাঁ, এখানে কমপ্লিট মানে যা যা আছে সবগুলারই কি বলো একটা লিস্ট দিয়েছে নিষেকের আগে এবং পরে। তো এটা এসেছে এনডিসি 21-এ। চলো আমরা এখন চেষ্টা করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করার। শস্য কোষের প্রকৃতি কেমন? আই থিঙ্ক ওরা জানতে চেয়েছে এটা কি ধরনের, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, কেমন? আমরা অবশ্যই জানি শস্য কোষ ট্রিপ্লয়েড, তাই না? ডিম্বক কোথা থেকে উৎপন্ন হয়? ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয়ের অমরা থেকে। এখন এই কথাগুলো আর কি তোমার ডিরেক্ট বইয়ে এখানে নাই, তো তবে দেখো ও হচ্ছে তোমার মানে ডিম্বক সৃষ্টি হয় গর্ভাশয় থেকে। তুমি যদি জাস্ট গর্ভাশয় বলো তাহলেও হবে, মানে তোমার জন্য তো অমরা বা এগুলো বলা তো টাফ, তো এই জন্য তুমি গর্ভাশয় বলতে পারো, ঠিক আছে। প্রতিপাদ কোষ, ডিম্বক, সহকারী কোষ, ডিম্বক রন্ধ্রে চিহ্নিত করো। তো এমন না যে তোমাকে ডিরেক্ট আঁকতে বলেছে, হলিক্রস 22-এ এসেছে, ওরা হচ্ছে তোমার বই থেকে চিত্রটা তুলে দিয়েছে, তারপর বলেছে এই জিনিসগুলো চিহ্নিত করতে। দেখো এই চিত্রটার মধ্যে এখন আমি তো হচ্ছে বইয়ের চিত্র দিয়েছি, বুঝতে পেরেছো? ওরা কি করেছে বলো? ওরা এগুলো কিছুই দেয়নি, এইগুলা কিচ্ছুই দেয়নি, জাস্ট বইয়ের চিত্রটা দিয়েছে উইদাউট এনি লেবেল। এরপর বলে কি কি চিহ্নিত করতে বলেছে? প্রতিপাদ কোষ, যদি এইটা দিয়ে থাকে তো প্রতিপাদ কোষ, এই প্রতিপাদ কোষটা টান দিয়ে এভাবে লিখতে হবে। তারপর বলেছে ডিম্বক, তো ডিম্বক তো হচ্ছে পুরাটা, তাই না? তো এই যে পুরাটা দেখেছো, এই পুরাটা হচ্ছে কি ডিম্বক, তাহলে এটা হচ্ছে বলতে হবে এটা ডিম্বক। এরপর বলেছে সহকারী কোষ, সহকারী কোষ কোনটা? এই যে এইটা এবং এইটা, মানে এই পাশের দুইটা, ডিম্বাণুর পাশের দুইটা হচ্ছে সহকারী কোষ, এদেরকে এটা বলতে হবে। তারপর হচ্ছে ডিম্বক রন্ধ্র, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এই যে ছিদ্রটা, এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র। তো এগুলো চিহ্নিত করতে দেখেছো, আমি চিত্রটা যে ভালো করে পড়তে বললাম, দেখেছো কত ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, চিহ্নিত করতে দিবে, তো তাহলে অবশ্যই এটা ভালো করে দেখবে। পরের প্রশ্নটা দেখো, একটা শূন্যস্থানের মতো এসেছে, একটা বক্স করা। তাহলে দেখো পরাগ রেণু থেকে কি উৎপন্ন হয় বলো তো? পরাগ রেণু থেকে দুইটা জিনিস উৎপন্ন হয়, তার মধ্যে একটা দেয়া আছে জেনারেটিভ কোষ, আরেকটা কি বলো তো? আরেকটা হবে নালীকোষ, তাই না? এবং সেই জেনারেটিভ কোষ থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি হয় এটা জানতে চেয়েছে। তাহলে দেখো উত্তরগুলো কি হবে? পরাগরেণু থেকে মাইটোসিস প্রক্রিয়াতে উৎপন্ন হয়েছে আমার নালীকোষ এবং জেনারেটিভ কোষ, সেই জেনারেটিভ কোষ থেকে আবার উৎপন্ন হয়েছে পুংজনন কোষ, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, মাতৃকোষ থেকে মায়োসিসের মাধ্যমে তৈরি হয়েছে একটা, এবং তারপর সেখান থেকে আবার দুইটা জিনিস তৈরি হয়েছে। হলিক্রস 2022-এর প্রশ্ন, তোমরা কি গেস করতে পারছো কি হবে? হবে হচ্ছে প্রথমে 4টি স্ত্রী রেণু কোষ উৎপন্ন হয়, সেই স্ত্রী রেণু কোষ থেকে একটা হয় ডিম্বাণু সৃষ্টি হয়, এছাড়াও প্রতিপাদ কোষ এবং সেকেন্ডারি নিউক্লিয়াস এগুলো সৃষ্টি হয়, ঠিক আছে। তো এগুলা কিন্তু বেশ হায়ার লেভেলের প্রশ্ন, কারণ এভাবে করে তোমার ফার্স্টে চিন্তা করতে হবে, তুমি কিন্তু এই প্যাটার্নের সাথে পরিচিতও না, তো সেক্ষেত্রে কিন্তু তোমার চিন্তা করে বের করতে হবে এখানে ঠিক কি অ্যান্সারটা হবে, এজন্য কিন্তু ভালো দক্ষতা থাকতে হবে কি টপিক তার উপর, ঠিক আছে। তো দেখো আমরা অ্যান্সারটা দেখে নিলাম, এখন কিন্তু তুমি এভাবে করে মনে রাখতে পারবে প্রশ্নটা, যেহেতু এখন তোমরা চিনে গিয়েছো, এখন কিন্তু প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তো এই যে বিভিন্ন শিফটে এক্সাম হয়, তো ধরো এক শিফটে ওই আগেরটা এসেছে, আরেক শিফটে এটা এসেছে, এভাবে হতে পারে, হ্যাঁ। তো এখানেও দেখিয়েছে পরাগ থেকে কি উৎপন্ন হয়, এবং এখানে নালীকোষ এটা দেওয়া আছে, তাহলে বোঝা যাচ্ছে এটা জেনারেটিভ কোষ হবে। এবং এখানে কি হবে বলো? পরাগ কি, এটা কি পরাগ মাতৃকোষ হবে? হ্যাঁ, অপত্য পরাগ কোষ হবে না, এটা মাতৃকোষই দেয়া ছিল, তো এখানে কোয়েশ্চেন ঠিক করে বলেনি, তবে এটা হচ্ছে পরাগ মাতৃকোষ হচ্ছে ছিল। তারপর হচ্ছে তোমার এটা মিওসিস পদ্ধতি, আই থিঙ্ক এখানে আরেকটা বক্স হবে,
মিওসিস পদ্ধতিতে উৎপন্ন হয় অপত্য পরাগ কোষ এবং সেখান থেকে নালী কোষ এবং জেনারেটিভ কোষ উৎপন্ন হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, নিচের কোনটিতে ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম? ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম হবে যদি হ্যাপ্লয়েড হয়। তো ষষ্ঠ কোষ দেখো ও হচ্ছে ট্রিপ্লয়েড, পরাগরেণু কিন্তু হ্যাপ্লয়েড, ভ্রূণ কিন্তু ডিপ্লয়েড, সহকারী কোষ ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েডকে পরাগরেণু, তাহলে ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম পরাগরেণুতে। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু ভালোই, মানে খুবই স্কিল থাকা লাগবে এগুলো অ্যান্সার করার জন্য। লিচু গাছের কোন অংশে ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম? এখানেও দেখো এই যে ভ্রূণ এবং জাইগোট তো হবে না, হবে হচ্ছে পরাগরেণু, কারণ ভ্রূণ এবং জাইগোট দুইটাই 2n, এটা হচ্ছে n। এটা ওই যে ধরো ভিন্ন শিফটের আরেকটা কোয়েশ্চেন আর কি হতে পারে, মানে এক এক শিফটের এক রকম আসে, তবে একই টাইপের আসে আর কি। কোনটিতে ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম? এটাও দেখো পরাগ মাতৃকোষ তো 2n, ভ্রূণপোষক কলা, জেনারেটিভ কোষ কোনোটি না। এটা কি জেনারেটিভ কোষ হচ্ছে n আর বাকি দুইটা হচ্ছে 2n, তাহলে জেনারেটিভ কোষ হবে। পরাগ মাতৃকোষ আর ভ্রূণপোষক কলা উভয় হচ্ছে ডিপ্লয়েড, জেনারেটিভ কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ ডিপ্লয়েড পরাগ মাতৃকোষ মিওসিস বিভাজনের মাধ্যমে 4টি পরাগ কোষ উৎপন্ন করে, আর এই পরাগ কোষ হ্যাপ্লয়েড। সেই পরাগ কোষ থেকে আবার উৎপন্ন হয় হচ্ছে নালী কোষ এবং জেনারেটিভ কোষ। সুতরাং এরা হবে হ্যাপ্লয়েড এবং এদের ক্রোমোজোম সংখ্যা সবচেয়ে কম হবে। পুং ও স্ত্রী জননকোষের মিলনের ফলে সৃষ্ট প্রথম কোষকে কি বলে? সেন্ট জোসেফ 2022। এটা অ্যান্সার করে ফেলা, এটা কিন্তু সহজ, এটা কিন্তু শেখানো হয়েছে। দেখো কি উৎপন্ন হবে? জাইগোট। ঠিক আছে, দ্বিনিষেক কাকে বলে? দ্বিনিষেকের খুব সুন্দর একটা সংজ্ঞা শিখে যাবে, সেটা আমি মানে যেভাবে বলছি এভাবে হতে পারে, নিজেদের মতো করে হতে পারে। মানে মেইনলি বলবে কি যে গৌণ নিউক্লিয়াস, এভাবে বলবে দুইটা পুংগ্যামেট আসে, একটা পুংগ্যামেট নিষেক ঘটায় কার সাথে মিলে? ডিম্বাণুর সাথে মিলে। একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলে জাইগোট তৈরি করে, আরেকটা পুংগ্যামেট ডিপ্লয়েড সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে ট্রিপ্লয়েড শস্য উৎপন্ন করে। দুইটা নিষেক হয়, একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে মিলে জাইগোট তৈরি করে, আরেকটা পুংগ্যামেট জেনারেটিভ সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলে শস্যকোষ উৎপন্ন করে। দুইটা নিষেক একসাথে হচ্ছে, এটাকে বলে দ্বিনিষেক। এখানে কি বলেছে? উদ্ভিদের দুটি প্রজনন কোষ, পুংজনন কোষ, এটা হচ্ছে ভ্রূণথলিতে মুক্ত হওয়ার পর একটা ডিম্বাণুর সাথে মিলে জাইগোট গঠন করে, অপরটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্যকোষ তৈরি করে। প্রায় একই সময়ে এই যে দুটি পুংজনন কোষ, একটা ডিম্বাণু এবং অপরটা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, এই যে ঘটনা, এটাকে বলে হচ্ছে দ্বিনিষেক। দুইটা নিষেক একসাথে ঘটছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু টপিক শেষ এবং সেই টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনও সলভ করা শেষ। এখন বাকি থাকছে আমাদের প্রবাবল কোয়েশ্চেন। প্রবাবল কোয়েশ্চেনের প্রথম টাইপ এমসিকিউ। তোমরা জানো প্রবাবল কোয়েশ্চেন তোমাদের আমার আগে অ্যান্সার করতে হবে, তাহলে চলো র্যাপিড ফায়ারের মতো এমসিকিউগুলো অ্যান্সার করে নিই। যতগুলো এমসিকিউ থাকবে মার্ক লিখে রাখবে যে কোনটা কয়টা ভুল গিয়েছে, যে কয়টা ভুল গিয়েছে তারপর আমাকে জানাবে তোমরা মোট কত পেয়েছো। চলো এমসিকিউ 1 চলে এসছে, আমার এই অ্যান্সার করতে হবে। কি আছে? পুং পুষ্পের বৃন্ত ছোট থাকে কোন পরাগী ফুলে? বায়ু, প্রাণী, পানি, পতঙ্গ। পুং পুষ্প ছোট থাকে পানিতে, যাতে ওরা সহজে ভেসে যেতে পারে। ঠিক আছে, হয়েছে 2। এমসিকিউ 2, কোনটি পতঙ্গ পরাগী ফুল? বলো বলো। জবা, শিমুল, কদম, পাতাশালা। পতঙ্গ পরাগীতে ছিল কিন্তু আমার জবা। ঠিক আছে, তো উত্তর হবে জবা। এটা পেরেছো কিনা তো লিখে রাখো, মানে জাস্ট ভুল যাবে যেগুলো যাবে সেগুলো লিখলেই হবে। ঠিক আছে, গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত কোনটির? গর্ভমুণ্ড আঠালো এবং আঠালো ছিল হচ্ছে 2 জায়গায়, তবে শাখান্বিত এটা কিন্তু শুধুমাত্র এক জায়গায় ছিল। ওই ছিল বায়ু পরাগীতে ছিল। আঠালো কিন্তু পতঙ্গ পরাগীতেও ছিল, তবে শাখান্বিত কথাটা যেহেতু আছে তো শুধুমাত্র বায়ু পরাগী হবে। অ্যান্সার হবে সি। আকারে ক্ষুদ্র এবং হালকা, ক্ষুদ্র হালকা যে বাতাসে যেন তাড়াতাড়ি ভেসে যেতে পারে সহজে, তো বায়ু পরাগী। আকারে ক্ষুদ্র এবং হালকা ফুল, আকারে ক্ষুদ্র এবং হালকা, এটা তো বায়ু পরাগী হবে। আচ্ছা, এটা একটু দেখে রাখো তো, আমরা হচ্ছে দেখেছিলাম না বায়ু পরাগীটা। চলো আমরা আরেকবার ওভারভিউ করে নিই, আমাদের তাহলে আরেকবার হচ্ছে জানাও হয়ে যাবে।
এটা হচ্ছে পরাগায়নের মাধ্যমে ছিল, তাই না? হালকা ভেসে যেতে পারে। আচ্ছা, তাহলে ঠিকই আছে, পানি পরাগী হবে, কারণ এই যে ক্ষুদ্র কথাটা আছে, ক্ষুদ্র এবং হালকা, এটা পানি পরাগী হবে। আর বায়ু পরাগীতা হালকা ছিল, আমি হালকাটাকেই হচ্ছে মনে রেখেছি, তবে ক্ষুদ্র কিন্তু এখানে ছিল না। যদিও আসলে ক্ষুদ্র হয়, এই জন্য হচ্ছে ওয়ার্ডটা ভুলে গিয়েছি। তবে যেহেতু ডিরেক্ট বই, এই যে বই দেখো মুখস্থ করা কতটা ইম্পর্টেন্ট, আমিও ভুলে গিয়েছে। তোমরা কিন্তু নিশ্চয়ই পেরেছো, তাই না? তোমরা পেরেছো না? কারণ কি, তোমরা এই বই কতদিন ধরে পড়ছো। এখন আমি তো ইন্টারের বই পড়ে এসেছি, তো আমার তো এখন খালি মনে পড়ছে যে হালকা হলেই হবে। যাই হোক, তাহলে এটা কি হবে? পানি পরাগী ফুল। তোমরা আমাকে জানিয়ে দিও, তোমরা কি আমার মতো ভুল করেছো নাকি তোমরা পেরেছো, বলো তো। আচ্ছা, আকারে ক্ষুদ্র এবং হালকা, অপশন সি পানি পরাগী হবে। ওকে, ডান। রঙিন এবং মধুগ্রন্থিযুক্ত ফুলের গর্ভমুণ্ডে কিসের মাধ্যমে পরাগরেণু পতিত হয়? রঙিনও আছে এবং মধুগ্রন্থেও আছে, তাহলে এটা পতঙ্গ অথবা প্রাণী, পতঙ্গ পরাগী হবে। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার অ্যান্সার কি পতঙ্গ হবে। পেরেছো তোমরা? ওকে। গর্ভমুণ্ড সুগন্ধিযুক্ত, গর্ভমুণ্ড সুগন্ধিযুক্ত কিন্তু এক জায়গায় ছিল, সেটা হচ্ছে পতঙ্গ পরাগীতা। ঠিক আছে। আচ্ছা, পালকের ন্যায় গর্ভমুণ্ড কোনটি? এটা কিন্তু ছিল আমাদের ধানে ছিল, তাই না? তো ধান কিসের উদাহরণ ছিল? বায়ু পরাগী। ঠিক আছে। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে, ঠিক মাথার ওই জায়গাটায় যে দেখেছিলাম, এঁকে দেখিয়েছিলাম, এখানে পতিত হয়, তাই না? গর্ভমুণ্ডে হবে। পারছো তো তোমরা? ওকে। ফুল এবং বীজ উৎপাদনের পূর্ব শর্ত পলিনেশন বা পরাগায়ন। ওকে, তো অ্যান্সার হবে বি। এটা পেরেছো তো? এটা পলিনেশন কিন্তু পরাগায়নের ইংলিশ, পরাগায়নের ইংলিশ। ওকে, এমসিকিউ 10, স্বপরাগায়ন কোনটিতে ঘটে? এটা তো তোমরা ঝটপট উত্তর দিয়ে ফেলেছ, এটা হবে ধুতুরা, তাই না? আচ্ছা, পরাগরেণুর অপচয় কম হয় কোন ক্ষেত্রে? স্বপরাগায়নে পরাগরেণুর অপচয় কম হয়। এখন বলো, স্বপরাগায়ন এই চারটার মধ্যে কোনটাতে হয়? জবায়, জবা এবং ধুতুরাতে ছিল স্বপরাগায়ন, তাই না? পরপরাগায়ন সম্পর্কে কোনটি সঠিক? পরাগরেণুর অপচয় কম হয় না, মাধ্যমের প্রয়োজন নেই না, চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে না, হ্যাঁ ঠিক আছে, অভিযোজন ক্ষমতা কম হয় না, বেশি হয়, তাহলে সি হবে উত্তর, তাই না? তোমরা কি আমার আগে পেরেছো? এমসিকিউ 13, অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় না কোন ক্ষেত্রে? অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় হচ্ছে স্বপরাগায়ন, তাহলে জবা, জবা হবে উত্তর। অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় না জবার ক্ষেত্রে, স্বপরাগায়নে। আচ্ছা, অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায়, এটা ছিল আমার হচ্ছে পরপরাগায়নে, তাহলে পায় না, এটা হবে স্বপরাগায়নে। পরপরাগায়নে বৃদ্ধি পায়, আর স্বপরাগায়নে বৃদ্ধি পায় না। তো জবা ধুতুরা এদের স্বপরাগায়ন হয়, এদের হচ্ছে বৃদ্ধি পায় না। তো তোমরা কি পেরেছো? এটা এ হবে অ্যান্সার। পরাগায়নের অপর নাম পরাগ সংযোগ, পলিনেশন আর ফার্টিলাইজেশন। পলিনেশন একটু আগে দেখলাম, ফার্টিলাইজেশন কিন্তু নিষেক, তাহলে এটা কিন্তু হবে না, বাকি দুইটা হবে, এ আর বি। অ্যান্সার হচ্ছে আই। তো এ হবে অ্যান্সার। পেরেছো তোমরা? এমসিকিউ 15, মিওসিস কোথায় ঘটে? মিওসিস ঘটে হচ্ছে পরাগধানীতে। পরাগধানীতে মিওসিস ঘটে, পরাগরেণু উৎপন্ন হয়। পরাগ মাতৃকোষ বিভাজিত হয়ে কয়টি কোষ উৎপন্ন হয়? পরাগ মাতৃকোষ বিভাজিত হয়ে, যেহেতু মিওসিস হবে তাহলে 4টা কোষ উৎপন্ন হবে। পরাগরেণুর নিউক্লিয়াসে কোন বিভাজন ঘটে? পরাগরেণুর নিউক্লিয়াস, পরাগরেণু অলরেডি কি পরাগরেণু হয়েছে হ্যাপ্লয়েড হয়ে গিয়েছে, তো হ্যাপ্লয়েড হওয়ার পর তো আর মিওসিস হওয়া পসিবল না, তো মাইটোসিসই হবে। নালিকা কোষ বড় হয়ে কোনটি উৎপন্ন হয়? নালিকা কোষ বড় হয়েছে তো পরাগনালী গঠন করবে।
তো এ হবে অ্যান্সার। 18। 19 নম্বরে চলে আসছি এমসিকিউ। জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে কয়টি পুংগ্যামেট উৎপন্ন করে? জেনারেটিভ কোষ দুইটা ছিল, তাই না? কোনটি অপ্রকৃত ফল? চালতা। অপ্রকৃত ফল হচ্ছে চালতা। কোন ফুলে একগুচ্ছ বিশিষ্ট পরাগদণ্ড থাকে? একগুচ্ছ বিশিষ্ট পরাগদণ্ড থাকলে ওই যে আমরা কি বলেছিলাম, একগুচ্ছ বা মোনাডেলফাস, সেটার উদাহরণ কি ছিল বলো? জবা ছিল। পেরেছ তো? মনে আছে তো? প্রথমে পড়েছিলাম ক্লাসে, ফুলের তৃতীয় স্তবক কোনটি? তো এখানে কিন্তু ঝামেলা আছে। বাইরের দিক থেকে তৃতীয় স্তবক হলে কি হবে বলো? বাইরের দিক থেকে তৃতীয় স্তবক হলে অ্যান্সার হবে পুংস্তবক, এবং সেটাই হবে অ্যান্সার। তো এখানে যেহেতু বাইরের ভিতরে কিছু বলে নেই, তো তৃতীয় স্তবক জাস্ট বইয়ে দেয়া আছে পুংস্তবক, ওটাই হবে। পুষ্পাক্ষকে এতে কাউন্ট করছে না আর কি। পুংস্তবকের প্রত্যেকটা অংশকে কি বলে? প্রত্যেকটা অংশকে বলে হচ্ছে পুংকেশর। পুংকেশরের ইংলিশ কোনটা ছিল বলো? পুংকেশর ছিল স্টেমেন। আর পোলেন্টিও, এটা তো পরাগ নালী, যেটা ফিলামেন্ট হচ্ছে পরাগদণ্ড, আর অ্যান্থার হচ্ছে পরাগধানী। তো স্টেমেন হচ্ছে পুংকেশর। ঠিক আছে, ওকে। একটি পুংকেশরে আবার কয়টি অংশ থাকে? দুইটা অংশ, পরাগদণ্ড এবং পরাগধানী। তোমরা কি আমার আগে উত্তর দিতে পেরেছ? পরাগ উৎপন্ন হয় কোথায়? পরাগথলিতে, তাই না? পুংজনন কোষ উৎপন্ন হয় কোথায়? পুংজনন কোষ নালীতে, পরাগ নালীতে উৎপন্ন হয়। ওই যে জেনারেটিভ কোষ পরাগ নালীতে দুইটা পুংজনন কোষে বিভক্ত হয়। ঠিক আছে। পরাগধানী এবং পুংদণ্ডকে সংযোজনকারী অংশ, এটা আমরা পড়েছিলাম, এটাকে বলে হচ্ছে যোজনী, তাই না? হ্যাঁ। পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটিই অনুপস্থিত থাকে। কোনোটাই না থাকলে তাকে কি বলেছিলাম? ক্লিবফুল বা নিউটারফুল। ঠিক আছে। সরাসরি প্রজননে অংশ নেয় কয়টি স্তবক? সরাসরি কিন্তু অংশ নেয় দুইটা, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। ঠিক আছে, তোমরা কি পারছ? পুংস্তবক, স্ত্রী স্তবক, এরা হচ্ছে সরাসরি অংশ নেয়। ঠিক আছে। ফুলের বৃন্ত শীর্ষে অবস্থান করে কোনটি? বৃন্ত শীর্ষে আমরা দেখেছিলাম যে পুষ্পাক্ষের অবস্থান কোথায় ছিল? পুষ্পাক্ষের অবস্থান ছিল বৃন্ত শীর্ষে, এটাই এসেছে। বৃতি সম্পূর্ণরূপে যদি খণ্ডিত হয়, আলাদা, নট যুক্ত, তাহলে তাকে কি বলবে? বিযুক্ত বৃতি। বৃতির কাজ রোদ, বৃষ্টি, পোকার আক্রমণ থেকে রক্ষা, পরাগায়নের সাহায্য, খাদ্য প্রস্তুতে অংশ নেয়া। তো রোদ বৃষ্টি প্রোটেকশন তো ছিল, পরাগায়নেও সাহায্য করে, আর খাদ্য প্রস্তুতিতে, হ্যাঁ, যখন যে সবুজ ছিল তখন খাদ্য প্রস্তুতিতে অংশ নিয়েছিল। তাহলে তো সবগুলো হবে। তোমরা কি পারছ? ওকে। এরপর দেখো, নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? একটা চার্ট দিয়েছি, গর্ভাশয় কিসে পরিণত ছিল? গর্ভাশয় ফলে পরিণত হয়। নিচের কোনটি বায়ু পরাগী? বায়ু পরাগীর উদাহরণ ছিল আমাদের ধান। শিমুল ফুলের পুংস্তবক কোন ধরনের? শিমুল একগুচ্ছ, দ্বিগুচ্ছ, বহুগুচ্ছ নাকি দললগ্ন? শিমুল ছিল বহুগুচ্ছ বা পলিডেলফাসের। ঠিক আছে। মটর উদ্ভিদের পরাগধানী গুলো কোন ধরনের? মটর ডাইডেলফাস, এপিপেটালাস, পলিডেলফাস এবং সিনজেনেসিয়াস। এটা হচ্ছে ডাইডেলফাস, মানে দ্বিগুচ্ছতে ছিল। হ্যাঁ। আচ্ছা, তোমরা কি পারছ? কত এমসিকিউ নাম্বার বলো তো? 36। এর মধ্যে কয়টা ভুল গিয়েছে? 37। দেখো, দললগ্ন পুংস্তবক কোনথায় থাকে? দললগ্ন থাকে হচ্ছে ধুতুরাতে, এপিপেটালাস ছিল, তাই না? আচ্ছা, তাহলে মোট আমরা কয়টা এমসিকিউ প্র্যাকটিস করলাম? 37 এমসিকিউ প্র্যাকটিস করলাম। আমাকে জানাবে যে তোমরা 37-এর মধ্যে কত পেয়েছ। ঠিক আছে, ড্যাশ বা অফ 37 এভাবে লিখবে। ওকে। টাইপ 2 ব্যাখ্যামূলক প্রশ্ন। চলো প্রথম প্রশ্ন দেখে নিই। পরপরাগায়নে নতুন বৈচিত্র্য সৃষ্টি হয় কেন? ওই যে যেই আগের কথাগুলোই,
দুইটি ভিন্ন ধরনের মানে দুইটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটে। দুইটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন ঘটলে নতুন ধরনের চরিত্রের সৃষ্টি হবে, এই জন্যই বৈচিত্র্যের সৃষ্টি হবে। দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগ সংযোগ ঘটে, দুটি ভিন্ন গুণসম্পন্ন গাছের মধ্যে পরাগায়ন ঘটে বলে বীজ উৎপন্ন হয়, তা নতুন গুণের হয়। এই বীজ থেকে সৃষ্ট গাছ তাই নতুন গুণ সম্পন্ন হয়, এ কারণে পরপরাগায়নের ফলে নতুন বৈচিত্র্যের সৃষ্টি হয়। ডান। দ্বিনিষেকের ফলে কিভাবে 3N কোষের সৃষ্টি হয়? দ্বিনিষেকের ফলে শস্যকলা যেটা ট্রিপ্লয়েড সেটা কিভাবে সৃষ্টি হয়? ওই যে আমার দুইটা গ্যামেট, দুইটাই কি হ্যাপ্লয়েড, কিন্তু একটা গ্যামেট একটা হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে মিলে কি তৈরি করলো? জাইগোট, যেটা 2N হয়েছে। তবে সেকেন্ডারি নিউক্লিয়াস আগেই কি প্রতিপাদ কোষের ওখান থেকে একটা নিউক্লিয়াস এসেছিল এবং ডিম্বাণুর এদিক থেকে একটা নিউক্লিয়াস গিয়েছিল, এরা মিলে অলরেডি কি তৈরি করেছে? ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াস তৈরি করেছে। সেই ডিপ্লয়েডের সাথে আরেকটা কি গেল? হ্যাপ্লয়েড গ্যামেট গেল, পুং গ্যামেট গেল, মিলে কি ট্রিপ্লয়েড হবে না? সেটার কথাই বলবে। গুপ্তবীজি, আচ্ছা এত কিছু দরকার নাই, তুমি কোন উদ্ভিদে, এটা তোমার বইয়ে নাই তো তুমি এটা বাদ দিবে। দ্বিনিষেক ঘটার সময় দুইটা পুং গ্যামেটের একটা ডিম্বাণুর সাথে অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। গৌণ নিউক্লিয়াস অলরেডি ডিপ্লয়েড ছিল, 2N ছিল, তার সাথে পুং গ্যামেট হ্যাপ্লয়েড মিলিত হয়ে ট্রিপ্লয়েড শস্যকোষের তৈরি হয়। এটা যখন বারবার বিয়োজিত হয় তখনই ও একটা শস্য কলা তৈরি করবে, টিস্যু। স্বপরাগায়ন বলতে কি বোঝো? একই উদ্ভিদের দুটি ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন, তাই না? একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে পরাগায়ন, তখন স্বপরাগায়ন বলে। অপচয় কম হয়, পরাগায়নের বাহকের উপর নির্ভর করতে হয় না, তবে নতুন প্রজন্মের উদ্ভিদে নতুন কোনো গুণ আমরা পাবো না। দলমণ্ডলকে প্রজননের জন্য কেন প্রয়োজনীয় স্তবক বলা হয়? মেইনলি হচ্ছে ও বাহককে আকৃষ্ট করে, পরাগায়নে হেল্প করে, ঠিক আছে? তো পরাগায়নের যেহেতু পরাগায়ন যেহেতু প্রজননের খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, তো এই জন্য ওকে প্রয়োজনীয় স্তবক বলে। যদিও দলমণ্ডল কি সরাসরি প্রজননে অংশ নেয় না, সরাসরি অংশ নেয় দুইটা স্তবক, পুংস্তবক এবং স্ত্রী স্তবক, তবুও এর উজ্জ্বল রং, সুগন্ধ এগুলা কি পতঙ্গ, পশু পাখি এগুলোকে আকৃষ্ট করে। এটি পরাগায়নে সাহায্য করে এবং ফুলের অভ্যন্তরীণ অত্যাবশ্যকীয় অংশগুলোকে পুংস্তবক, স্ত্রীস্তবক এগুলোকে আবার প্রোটেকশনও দেয়। তার মানে ও একাধারে প্রোটেকশনে হেল্প করে, পাশাপাশি কি করে দেখো, পলিনেশন বা পরাগায়নে হেল্প করে। তো তাহলে এই দুইটা কারণে ওকে আমরা কি বলছি? প্রয়োজনীয় স্তবক বলছি। যদিও সরাসরি অংশ নেয় না, এই দুইটা কাজের জন্য আমরা ওকে প্রয়োজনীয় স্তবক বলছি। বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে। বায়ুপরাগীর বৈশিষ্ট্যগুলো ছিল এই, এখানে দেখে আবার ক্ষুদ্র দিয়েছে। তো হালকা হবে ফুলগুলো, মধুগ্রন্থিহীন হবে, এদের পরাগরেণু খুবই হালকা হয় যাতে বাতাসে সহজে ভাসতে পারে, গর্ভমুণ্ড আঠালো বা পালকের মতো হয় যাতে বাতাস থেকে পরাগরেণু সহজে ধরে নিতে পারে। এবং মেইন কথা হচ্ছে ওই ক্ষুদ্র হালকা ওগুলার আমরা ডিবেটে না যাই, মেইন কথা হচ্ছে ভাসতে পারবে, বায়ুতে ভাসতে পারবে এবং গর্ভমুণ্ডগুলো আঠালো হবে যাতে ওকে, এবং পালকের মতো হবে যাতে এই পরাগরেণুগুলোকে ক্যাচ করতে পারে। তাহলে টাইপ 2 শেষ ব্যাখ্যামূলক প্রশ্ন। চলো টাইপ 3 দেখি এক কথায় উত্তর। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে ফুলের স্তবকগুলো যে গোলাকার অংশে সাজানো থাকে তাকে কি বলে? গোলাকার অংশ কি ছিল আমাদের? পুষ্পাক্ষ, সেই পুষ্পাক্ষের ওপর সাজানো থাকে, তাই না? পরাগধানী যদি একগুচ্ছ থাকলেও পুংদণ্ডগুলো মুক্ত থাকলে তাকে কি বলবে? পরাগধানীগুলো একগুচ্ছে, তবে পুংদণ্ডগুলো মুক্ত, তখন তাকে আমরা যুক্তধানী বলবো। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। যে পুষ্পমঞ্জরিতে পুষ্প উৎপাদনের ফলে মঞ্জরিদণ্ডের বৃদ্ধি থেমে যায়, তার মানে নিয়তর ইংলিশ কি ছিল? সাইমোস ইনফ্লোরেসেন্স। পরাগরেণুর জেনারেটিভ কোষটি বিভাজিত হয়ে কি উৎপন্ন করে? জেনারেটিভ কোষ দুইটা পুংজনন কোষ উৎপন্ন করে, তাই না? এবং এটা কি মাইটোসিস ডিভিশন হয় এখানে। স্ত্রীরেণু মাতৃকোষ কোন বিভাজনের মাধ্যমে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু তৈরি করে? তো আমাদের সবচেয়ে বড় ক্লু কি দেখো, একটা কোষ থেকে 4টা কোষ উৎপন্ন হয়, সেটা কি? মিওসিস।
এবং এছাড়াও মাতৃকোষ থেকে অপত্য কোষ বা ধরো রেণু কোষ তৈরি করছে, তখন অবশ্যই সেটা মিওসিস হবে। বোঝা গেল? নিষেকের পর ভ্রূণথলির গৌণ নিউক্লিয়াস কিসে পরিণত হয়? গৌণ নিউক্লিয়াস, ওই যে ট্রিপ্লয়েড, এত কথা বলছি ওকে নিয়ে, তাই না? তো ট্রিপ্লয়েড শস্যতে পরিণত হয়। কোন ধরনের ফলে গর্ভাশয় ছাড়াও পুষ্পাক্ষ বা অন্যান্য অংশ পুষ্ট হয়? গর্ভাশয় যদি হয় শুধুমাত্র, তখন তাকে আমরা প্রকৃত ফল বলি। আর যদি গর্ভাশয় ছাড়া অন্যগুলো একসাথে মিলে পুষ্ট হয়, তখন তাকে অপ্রকৃত ফল বলি, তাই না? হ্যাঁ। গর্ভপত্রগুলো যখন পরস্পরের সাথে পুরোপুরি যুক্ত থাকে, গর্ভপত্র যুক্ত আছে, তখন তাকে আমরা ওর নাম থেকেই নাম যুক্ত গর্ভপত্রী বলি, ঠিক আছে? পুং গ্যামেটোফাইট উৎপত্তির প্রথম কোষ, পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ কিন্তু ছিল পরাগরেণু, স্টার্ট দিয়ে দিয়েছিলাম, তাই না? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ কোনটা? স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ স্ত্রী রেণু, পরাগরেণু, স্ত্রী রেণু, সহজ না? তাহলে পরাগরেণু, তিনটা জিনিসের প্রথম কোষ কারা কারা বলো? পুং গ্যামেটোফাইটের উৎপত্তির প্রথম কোষ পরাগরেণু, স্ত্রী গ্যামেটোফাইট উৎপত্তির প্রথম কোষ স্ত্রী রেণু, আর স্পোরোফাইটের প্রথম কোষকে জাইগোট, ঠিক আছে? আচ্ছা, টাইপ 4-এ চলে এসেছি। এটাও কিন্তু তাড়াতাড়ি উত্তর দিবে ঝটপট। সত্য মিথ্যা? টাইপ 4 সত্য মিথ্যা। একটি আদর্শ ফুলের 5টি স্তবকের মধ্যে পুংস্তবক ও স্ত্রীস্তবক হলো অত্যাবশ্যকীয় অংশ। সত্যি। পরপরাগায়নের ফলে উৎপন্ন বীজের অঙ্কুরোদ্গমের হার কমে যায় না, পরপরাগায়নের ফলে আরো বেড়ে যায়, মিথ্যা হবে। পুং গ্যামেটোফাইট উৎপত্তির প্রথম কোষ জাইগোট না, স্পোরোফাইটের প্রথম কোষ হচ্ছে জাইগোট, আর পুং গ্যামেটোফাইটের পরাগরেণু হবে, এটা মিথ্যা। সপুষ্পক উদ্ভিদের শস্য বানান কিন্তু দন্তস, শস্য কোষগুলো ডিপ্লয়েড প্রকৃতির হয় না, ট্রিপ্লয়েড হবে, মিথ্যা হবে। তো আপেল আর চালতা প্রকৃত ফল না, আপেল চালতা হচ্ছে, এগুলো হচ্ছে অপ্রকৃত, মিথ্যা হবে। ফুলের বাইরের দিকের প্রথম স্তবককে ক্যালিক্স বলা হয়। বাইরের দিকের প্রথম স্তবক হচ্ছে তোমার বৃত্তি, তো বৃত্তি ইংলিশ হচ্ছে ক্যালিক্স, তো এটাকে ঠিক আছে। রেসিমোস পুষ্পমঞ্জরির মঞ্জরিদণ্ডের বৃদ্ধি অসীম হয়ে থাকে। রেসিমোস ছিল হচ্ছে অসীম, আর সাইমোস ছিল সসীম বা নিয়ত, তাহলে এটা সত্য হবে। মনোসিয়াস উদ্ভিদে পুং এবং স্ত্রী উভয় ধরনের জননকোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। মনোসিয়াস কি ছিল বলো? সহবাসী ছিল নাকি ভিন্নবাসী ছিল? এটা কিন্তু ভিন্নবাসী ছিল, তো সেজন্য কি হবে বলো? উভয় ধরনের জননকোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। মনোসিয়াস ছিল হচ্ছে সহবাসী। সহবাসী হয়েছে, এজন্য ও কি করে বলতো? একই বডিতে পুং এবং স্ত্রী উভয় ধরনের জননকোষ সৃষ্টি করতে পারে, এজন্য এটা হবে সত্যি। বুঝতে পেরেছো? টাইপ 5 শূন্যস্থান পূরণ। ওকে, চলো শুরু করি। জাইগোট ড্যাশ কোষ বিভাজনের মাধ্যমে বারবার বিভাজিত হয়ে নতুন জীবের সৃষ্টি করে। জাইগোটে অলরেডি মানে ও তো হচ্ছে তোমার মিওসিস কোষ বিভাজন হয়ে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট একসাথে হয়ে জাইগোট তৈরি করেছে, তাহলে তারপর কি বিভাজন হবে? মাইটোসিস বিভাজন, ঠিক আছে? এরপর দেখো ড্যাশ হলো ফুলের দ্বিতীয় স্তবক, তো আমরা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবকই সবসময় সেফ অপশন হিসেবে বলবো, তো দলমণ্ডল হবে উত্তর, ঠিক আছে? পুষ্পাক্ষকে বাদই দিয়ে দিল। স্ত্রী স্তবকের প্রতিটি অংশকে ড্যাশ বলা হয়, স্ত্রী স্তবকের প্রত্যেকটা অংশকে কার্পেল বা গর্ভপত্র বলে, ঠিক আছে? পুষ্প উৎপাদনের ফলে মঞ্জরিদণ্ডের বৃদ্ধি যদি থেমে যায়, তাহলে তাকে বলবে নিয়ত পুষ্পমঞ্জরি, তাই না? পড়েছে নিয়ত বা সাইমোস। ড্যাশ হলো বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্ব শর্ত। পরাগায়ন না হলে তো বীজ উৎপন্ন হবে না, তাহলে পরাগায়ন হচ্ছে বীজ উৎপাদনের পূর্ব শর্ত। পতঙ্গ পরাগী ফুলের পরাগরেণু ও গর্ভমুণ্ড ড্যাশ ও সুগন্ধযুক্ত হয়। পতঙ্গ পরাগীর ও ছিল কি আঠালো ছিল, তাই না? আঠালো আরেকজনেরও ছিল বায়ু পরাগীর, তবে ওটা সুগন্ধ ছিল না, তো এটা আঠালো হবে উত্তর। নিষেকের পর শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয়, তাহলে এটাকে ড্যাশ ফল বলে। প্রকৃত হলে শুধুমাত্র গর্ভাশয় ফলে পরিণত হয়, আর অপ্রকৃততে গর্ভাশয়ের সাথে অন্যান্য অংশ ফলে পরিণত হয়, তাহলে এটা হবে প্রকৃত।
পরাগদণ্ড পাপড়ির সাথে যুক্ত থাকলে তাকে বলে দললগ্ন বা এপিপেটালাস। পরাগদণ্ড পাপড়ি বা দলের সাথে যুক্ত থাকে, এই জন্য এটাকে বলে দললগ্ন বা এপিপেটালাস। ঠিক আছে। সরিষা আর ধুতরা উদ্ভিদের ড্যাশ পরাগায়ন ঘটে, কোনটা, স্বপরাগায়ন নাকি পরপরাগায়ন? স্বপরাগায়ন, তাই না? হ্যাঁ। স্ত্রীস্তবকের যে অংশে ডিম্বকগুলো সাজানো থাকে তাকে ড্যাশ বলে। স্ত্রীস্তবকের যে অংশে ডিম্বকগুলো সাজানো থাকে, অমরা বা প্লাসেন্টা, আই থিঙ্ক এটা হচ্ছে তোমাদের এখানে কি থাকার কথা না, গর্ভদণ্ড মানে গর্ভাশয় দিতে পারো, গর্ভাশয় হতে পারে। টাইপ 6 দেখো ম্যাচিং, চলো ম্যাচিং করে ফেলি কিছু। বৃতি হবে, নট বৃত্তি। বৃতি পরাগরেণু উৎপন্ন করে ফুলের রোদ বৃষ্টি, এটা হচ্ছে রোদ বৃষ্টি থেকে ফুলকে রক্ষা করে। দলমণ্ডল, এটা হচ্ছে পরাগায়নের জন্য পতঙ্গ আকৃষ্ট করে। এখন দেখো বৃতিও কিন্তু আকৃষ্ট করে, তবে প্রোটেকশনে আই থিঙ্ক প্রোটেকশনে হচ্ছে বৃতির থাকার কথা। দেখি দলমণ্ডলের আরেকটাও আছে, আচ্ছা আমরা আগে এটা মিলাই। পুষ্পাক্ষ হচ্ছে ফুলের সব অংশকে ধারণ করে, হ্যাঁ ঠিক আছে। দলমণ্ডল, স্ত্রীস্তবক হচ্ছে তোমার গর্ভাশয় ও ডিম্বক ধারণ করে। পরাগরেণু উৎপন্ন করে, তাহলে তো এটা পুংস্তবক হবে না? এই দলমণ্ডলটা দুইবার এসেছে, এটা ভুল, চলো ঠিক করি। তাহলে এটা হবে আমার পুংস্তবক। পুংস্তবক ও কি করবে দেখো, পরাগরেণু উৎপন্ন করবে। তাহলে এক হচ্ছে 4, হ্যাঁ 1 হচ্ছে 3, ঠিক আছে। রোদ বৃষ্টি থেকে ফুলকে রক্ষা, দলমণ্ডল পরাগায়নের জন্য পতঙ্গ আকর্ষণ, পুংস্তবক পরাগরেণু উৎপন্ন, স্ত্রীস্তবক গর্ভাশয় আর ডিম্বক ধারণ, আর পুষ্পাক্ষ হচ্ছে ফুলের সব অংশকে ধারণ। ঠিক আছে, ওকে, তাহলে মিলে গেল। এটা হচ্ছে ভুল ছিল 3 নম্বরটা। ওকে, এবার দেখো দ্বিতীয় আমাদের ম্যাচিং। স্বপরাগায়ন কোথায় হয়? স্বপরাগায়ন হচ্ছে সরিষা এবং ধুতুরাতে হয়, একই গাছে ঘটে। আই ডোন্ট থিঙ্ক একই গাছে ঘটে, তোমাদের বলে দিবে, ঠিক আছে। পতঙ্গ পরাগী, আগে দেখো পতঙ্গ পরাগী হচ্ছে পানি পরাগী, আমি দেখতে পেয়েছি অলরেডি, পাতা শ্যাওলা দিয়ে দিয়েছি। বায়ু পরাগী হচ্ছে আমার ধান, দিয়ে দিয়েছি। এবার প্রাণী আর জবা, মানে প্রাণী দেখো এই যে এটা হবে, এটা প্রাণী আমি মুখস্থ করেছি, কদম কচু, শিমুল। তাহলে পতঙ্গ হবে জবা কুমড়া, 18 রঙিন। দেখো তো মিললো কিনা আমার সাথে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে টাইপ 7 দেখো, কিছু ব্রেইনস্টর্মিং এর জন্য আমরা রিয়েল লাইফ প্রশ্ন সলভ করি, চলো। রানু তার বাগানের চালতা গাছ থেকে ফল সংগ্রহ করলো, বিজ্ঞানের ভাষায় এই ফলটিকে প্রকৃত কেন বলা যাবে না? ওই যে মেইন কথা কি বলতো, গর্ভাশয় ছাড়াও অনেকগুলো অংশ কিসে পরিণত হয়েছে, ফলে পরিণত হয়েছে, এই জন্য ওকে প্রকৃত বলতে পারবো না, অপ্রকৃত হয়ে যাবে। চালতা একটি অপ্রকৃত ফল, কারণ এটি কেবল গর্ভাশয় থেকে উৎপন্ন না হয়ে পুষ্পাক্ষ ফুলের অন্যান্য অংশ একসাথে পুষ্ট হয়ে ফলে রূপান্তরিত হয়। একটি মিষ্টি কুমড়া গাছে প্রচুর ফুল ফুটলেও অনেক সময় সেগুলো থেকে ফল হয় না, কেন? মিষ্টি কুমড়া ওতে আসলে পরপরাগায়ন হয়। পরপরাগায়ন হলে তো নিশ্চয়তা থাকে না যে এখানে পরাগায়ন হয়ে ফুল ফল এগুলো উৎপন্ন হবে কিনা, তাই না? এই জন্য হচ্ছে ওর নিশ্চয়তা নাই। কুমড়া উদ্ভিদে একলিঙ্গ বা ইউনিসেক্সুয়াল ফুল ফোটে, মানে একই গাছে পুংপুষ্প স্ত্রী পুষ্প এটা থাকে না, মানে একই গাছে থাকে না, ভিন্ন ভিন্ন গাছে থাকে, তাহলে তো অবশ্যই পরপরাগায়ন হতে হবে। যদি পরাগায়নের মাধ্যমে পুংপুষ্পের পরাগরেণু স্ত্রী পুষ্পের গর্ভমুণ্ডে না পৌঁছায়, মানে নাই তো আছে, মানে সম্ভাবনা আছে যে না পৌঁছাতে পারে,
তবে নিষেকও হবে না, ফলও ধরবে না। বুঝতে পেরেছো? তো ইউনিসেক্সুয়াল বা একলিঙ্গ, এই জন্য গ্যারান্টি নেই যে পরপরাগায়ন ঠিক মতো হবে কিনা, দ্যাটস ওয়াই এটা ফল ধরবে কিনা এটাও শিওর না। টাইপ 8 হচ্ছে আমার ফ্লোচার্ট। চলো দেখি। ফুলের স্তরগুলো বাইরের দিক থেকে ভেতরের দিকে সাজাতে বলেছে। তো এখানে কিন্তু আমরা পুষ্পাক্ষ যদি মানে মেনশন করে নাও দেয় তাও আমরা বলে দিব, যেমন যদি ধরো এখানে 4টা জিনিসই আছে, বৃতি, পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর, তাহলে বলার দরকার নেই। তবে যদি আরেকটা থাকে পুষ্পাক্ষ তাহলে কিন্তু আমি বলতে পারবো। ঠিক আছে, ওকে। এবার দেখো যৌন জননের প্রধান ধাপগুলো সাজাতে বলেছে। যৌন জননের প্রধান ধাপ, এটা পুংগ্যামেট, গ্যামেট সৃষ্টি, পরাগায়ন, হ্যাঁ এটা হতে পারে। তো আই থিঙ্ক যখন তোমাদের ফ্লো চার্টগুলো দিবে তখন কিন্তু তোমার এই অপশনগুলো দিয়ে দিবে যে এটা 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 তুমি সিরিয়াল ওয়াইজ সাজাও। সো তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে আমি এটা নিজে থেকে অ্যান্সার কীভাবে লিখবো। ফ্লো চার্টগুলো এমনই হয় যে কোনটার পর কোনটা আসবে সেই সিকোয়েন্স তোমাকে সাজাতে হবে। তো এখানে 1 নাম্বার হবে হচ্ছে গ্যামেট সৃষ্টি, 2 নাম্বার পরাগায়ন, 3 নাম্বার নিষেক, 4 হচ্ছে ভ্রূণ গঠন এবং 5 হচ্ছে বীজ উৎপাদন। তো আমি এখানে পুষ্পাক্ষটা অ্যাড করার মেইন কারণই হলো জেনারেলি দেখা যায় 5টা অপশনই থাকে, এই জন্য আর কি এখানে অ্যাড করে দিয়েছি। আর এটাতে দেখো, এটাতে তো তোমাকে বলে দিবে যে কোনটার পর কোনটা আসবে। দেখো এই জন্যই কিন্তু মানে আগে তো তোমার গ্যামেট সৃষ্টি করতে হবে, পুং গ্যামেট সৃষ্টি করতে হবে, তারপর পরাগায়নের মাধ্যমে পুং এবং স্ত্রী গ্যামেটের মিলন হবে, মিলনের প্রক্রিয়াটাকে নিষেক বলবে, এবং নিষেকের পরে ভ্রূণ গঠন হবে, ভ্রূণ ট্রূণ সব মানে সব একসাথে মিলে বীজ গঠন করবে, ডিম্বকটা বীজে পরিণত হবে। দেখেছি না আমরা? পরাগায়নের ধাপগুলো ক্রমানুসারে সাজাতে বলেছে। তো দেখো পরাগধানীতে ফার্স্টে পরাগ রেণু উৎপন্ন হবে, সেই পরাগ রেণু গর্ভমুণ্ডে গিয়ে পড়বে, সেটা পরাগ নালী গঠন করে ডিম্বকে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এটা হচ্ছে পরাগায়নের ধাপ। তো পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডে গিয়ে পৌঁছাবে, তারপর সেখানে পরাগনালী উৎপন্ন করে ডিম্বকে গিয়ে পৌঁছাবে, ডিম্বকে ডিম্বাণু আর পরাগ রেণু একসাথে মিলন হবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, চ্যাপ্টার 11 বায়োলজি, চ্যাপ্টার 11 উদ্ভিদ প্রজনন পার্টটা আজকে ছিল। আমরা ফার্স্টে সবগুলো টপিকের ওভারভিউ করেছি। তোমাদের যদি টপিকেও কোনো সমস্যা থেকে থাকে আই হোপ সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। ওভারভিউ করার কারণে তোমাদের চ্যাপ্টারটা রিভাইজ হয়ে গেল, এবং এরপরে আমরা ওই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো দেখলাম, লাস্টলি অনেক ধরনের প্রবাবল কোয়েশ্চেন দেখলাম। সবগুলো ক্লাস তো এভাবেই করছি, তাই না? তো তোমরা আমাকে জানিও যে এই ধরনের ক্লাস করে তোমাদের কেমন বেনিফিট হচ্ছে, অলসো এই প্রবাবল কোয়েশ্চেনগুলো তোমরা কীরকম টাইপের অ্যান্সার করতে পারছো, লেট মি নো। অ্যান্ড যদি তোমরা আসলেই বই নিয়ে বসে ওভারভিউ করে থাকো তাহলে কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এখন তুমি জাস্ট আরও প্র্যাকটিস করবে। কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখালাম, এ ধরনের টাইপগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, প্লাস এক্সাম দিবে। ঠিক আছে, আর আমাকে হচ্ছে মানে আইটিএস থেকে যদি এক্সাম নেওয়া হয় তাহলে সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করিও। ঠিক আছে, আর মেইন কথা হচ্ছে এই টপিকে কোনো ঝামেলা লাগবে না, লাইক সময় কিন্তু চলে আসছে। তো তারপর তোমাদের কিন্তু এখন কিছুদিন পরেই কিন্তু রেজাল্ট দিয়ে দিবে, তারপর হচ্ছে তোমার অ্যাপ্লাই করতে হবে অ্যান্ড এক্সাম দিতে হবে। সো সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, কোনো ধরনের সমস্যা রাখবে না, এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে এবং তারপর নিজে নিজে আবার পড়াশোনা করবে। সবগুলো সাবজেক্টকেই সমান প্রায়োরিটি দেবে, কোনোটাকেই কম প্রায়োরিটি দিবে না। ঠিক আছে, তাহলে সবাই সুন্দর মতো পড়াশোনা করো, ভালো থাকবে, নিজের যত্ন নিও। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।